আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আমার মামাতো ভাই অর্কের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাকে বলতে যাচ্ছি। সালটা ছিল ২০১০। আমি তখন ইন্টার ১ম বর্ষের ছাত্র। একদিন কালীপুজোর সময় আমার মা সকালে আমাকে বলল, "আজ কালীপুজো। তুই একটু তোর মামা বাড়ি গিয়ে তোর দাদুর শ্মশানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে আসিস।" বলে রাখা ভালো, আমার মামার বাড়িতে রয়েছে একটা খাল, যাকে আমরা মরা খাল নামে চিনি। নামটা যেমন ভয়ানক, জায়গাটাও ততটাই ভৌতিক। ঘটনা সূত্রে জানা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে ওই মরা খালের পাশে তেঁতুল গাছটাতে একটা গর্ভবতী মহিলা ফাঁসির দড়িতে ঝুলে আত্মহত্যা করেছিল। এরপর থেকে ওই জায়গায় প্রায়ই সেই মেয়েটিকে দেখা যেত। তো যাই হোক, মরাখালের তেঁতুল গাছটার একটু সামনেই ছিল আমার দাদুর শ্মশান, আর পেছনে সামান্য দূরেই সেই তেঁতুল গাছটা। বাম পাশের খানিকটা দূরে আরো ৪-৫টা শ্মশান, একটু পরেই সেই খাল। খালটাতে খুব একটা জল নেই বললেই চলে। ডান পাশের কিছুটা দূরেই আমার মামার বাড়ির গ্রাম্য রাস্তা। তো মায়ের কথা অনুযায়ী আমি বিকেলবেলা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়িতে পৌঁছাতে তখন প্রায় ৫টা বেজে গেছে। আকাশে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল। মামার বাড়িতে পৌঁছে দাদু, দিদা, মামা, মাম্মি সবাইকে প্রণাম করেই আমি মরাখালে যাওয়ার কথাটা আমি আমার দিদাকে জানালাম। মরাখালে একা যাব সেটার কথা চিন্তা করে আমার মামাতো ভাই অর্ক আমাকে বলল যে, "দাদা, চলো আমিও তোমার সাথেই যাব।" আমার মামাতো ভাই তখন মাত্র ক্লাস 6 এ পড়তো। তো যথারীতি দাদুর শ্মশানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যাওয়ার সময় দিদা তাড়াতাড়ি পালিয়ে চলে আসতে বলল, যেহেতু মরাখাল জায়গাটা ভালো না। আমি আর অর্ক খুব দ্রুত হাঁটতে লাগলাম মরাখালের দিকে, এবং খুব দ্রুতই আমরা সেখানে পৌঁছে গেলাম। তখন প্রায় সন্ধ্যা। আকাশের হালকা আলোতে আশেপাশের সবকিছু মোটামুটি দেখা যাচ্ছিল তখনও। আমি দাদুর শ্মশানের সামনে বসে মোমবাতি জ্বালাচ্ছি। অর্ক আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি মোমবাতি ধরাতে অর্ককে বললাম, "কিরে, তুই প্রণাম করবি না?" কিন্তু দেখলাম অর্কের কোনো সাড়া শব্দ নেই। মানে কিছুটা ভয় নিয়েই আমি পেছনে তাকিয়ে দেখি অর্ক এক দৃষ্টিতে মরাখালের সেই তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে মাথা উঁচু করে। কিন্তু ওর চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। আমি বললাম, "কিরে, তুই ওখানে কি দেখছিস?" ও শুধু আমাকে একটা কথাই বলে, "দাদা, তাড়াতাড়ি করো, বাড়ি যাবো, তাড়াতাড়ি করো।" আমি অবস্থা ভালো না বুঝে তাড়াহুড়ো করে দাদুর শ্মশানে প্রণাম করে অর্কের হাত ধরে বাড়ি যাচ্ছিলাম। কিন্তু খেয়াল করলাম অর্কের হাত বরফের মতো ঠান্ডা, কিন্তু ওর পুরো শরীর দিয়ে ঘাম ঝরছিল। আসার পথে আমি ওকে অনেকগুলো কথাই বলছিলাম, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। ও রোবটের মতো হেঁটে যাচ্ছে। সেসব চিন্তা না করে আমি ওকে নিয়ে মামার বাড়ির উঠানে পৌঁছে গিয়ে দেখি অর্ক হুট করে সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারিনি। এদিকে মামা মামি অর্কের এমন অবস্থা দেখে কান্না করতে শুরু করে দিল। আমি আর দিদা অর্ককে কোলে নিয়ে ওকে বিছানায় শুইয়ে চোখে মুখে পানি দিতে লাগলাম। প্রায় ৩-৪ মিনিট পরে অর্কের জ্ঞান ফিরে আসে। আমি হন্তদন্ত হই সবার আগেই অর্ককে জিজ্ঞেস করলাম, "কিরে, তোর কি হয়েছে? আমার সাথেই তো ছিলে, তুই কি ভয় পেয়েছিলি?" ও আমাকে বলে, "দাদা, তুমি যখন শ্মশানে মোমবাতি ধরাচ্ছিলে, হঠাৎ আমার চোখ গেল মরাখালের ওই তেঁতুল গাছটার দিকে। আমি দেখলাম তেঁতুল গাছের একটা মেয়ে তেঁতুল গাছের উপরে বসে আছে, এবং তার চেহারাটা খুব বাজে রকম। কোলে একটা বাচ্চা, গলায় একটা দড়ি পেঁচানো তেঁতুল গাছের একটা ডালে। মেয়েটি আমার দিকে তাকিয়ে খুব বাজেভাবে বিশ্রী হাসি দিচ্ছিল, এবং তার মুখ দিয়ে কেমন যেন রক্তের মতো কি যেন ঝরছিল। কোলের বাচ্চাটার আমি দেখলাম খেয়াল করে তার কোনো চোখের মনি কিছুই দেখা যাচ্ছে না।
এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি প্রচুর ভয় পেয়েছি। কিন্তু ওই সময় তোমাকে বললে যদি আমাদের আরো ক্ষতি করতো এজন্য আর কিছু বলিনি। এই ঘটনার পরে আমার দাদু আমার মামার বাড়ির মনসা মন্দিরে পুরোহিতকে দিয়ে অর্ককে ঝাড়ফুঁক করিয়ে নেয়। তবে এই ঘটনার ১৩ দিন পর্যন্ত অর্কের গায়ে প্রচণ্ড জ্বর থাকে। পরে এরপরে অর্ক সুস্থ হলেও তার একটা নতুন সমস্যা দেখা দেয়। সেটা হলো সে প্রতি রাতেই ঘুমের ঘোরে সেই মরা খালের তেঁতুল গাছের নিচে চলে যায়। আমার মামা অনেকবারই তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে তাকে নিয়ে এসেছে। ঘরের দরজা আটকিয়ে কোনোভাবেই তাকে বাধা দেওয়া যেত না। সে সবার ঘুমের মধ্যেই সেই মরা খালের তেঁতুল গাছের নিচে চলে যেত। বর্তমানে এই সমস্যার কারণেই আমার মামা মামি শহরে বসবাস করে। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটি। ঘটনাটির সময়কাল ২০০৫ সালের দিকে এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। তা আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে বিকাল থেকে মানে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা ৬টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা ৬টা কিন্তু তখনও সন্ধ্যা নামে না, কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি ৫:৩০টার মধ্যেই অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় ৬টার সময়। তো উনি একদিন শীতকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে আবার সেদিন। তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যেটা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে এবং বাংলাদেশের খ্যাতনামা অনেক চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে এবং রেল লাইনের মোটামুটি লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, উনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান দিয়ে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি ৩টা বা ৪টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার ওনার থাকার জায়গায় চলে যান।
এই ঘটনার সপ্তাহ 2-1 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলেই কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে, এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে, এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার ওই যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন, এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে। ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি। তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচণ্ড চিৎকারটা শুনতে পান, এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাতের বেলা ওয়াশরুমের যেই দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবির মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচণ্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মানে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন, এবং এই ঘটনা সেম ঘটনা আরও কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে মানে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যাচ্ছে, না এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন, এবং ওনারা আবার 51বর্তী পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি।
তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন, এবং ওনার সাথে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে, যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের, বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন উনি এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো, এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুল সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে না, যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল আত্মীয় স্বজনের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো নাই, যে জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাত্রে ওনার সঙ্গে আরেকজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসা বাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল, এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট, শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যেই দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো, যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচন্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন, এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে, যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানর্মাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতেন, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে।
এই নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটা কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। উনি আর দরজা খুলতে পারেননি। বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন, তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করেও যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে করেন, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনো উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনো উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটিও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে, এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। ওয়েদারটা কিন্তু সেরকম যে আপনারা যারা ঘটনা শুনছেন দেখবেন যাদের এখানে বৃষ্টি হচ্ছে না তাদের আকাশটা কেমন লাল হয়ে আছে। আমি এরকম একটা দিনে আমার একটা এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করব। আসলে আমি যখন মেডিকেল লাইফে পড়াশোনা করতাম, তো আমরা পড়াশোনার ফাঁকে প্রায় সময়ই ঢাকার বাইরে চলে যেতাম। ঢাকার বাইরে যেতে বলতে হচ্ছে আমাদের জামালপুর, আপনারা অনেকেই যারা জামালপুরে থাকেন তারা হয়তো বা চিনতে পারেন, জামালপুর ওয়াইল্ডলেস আমার ফ্রেন্ডের বাসা ছিল। তো সেখানে আমরা প্রায় সময়ই জামালপুর সদরে এটা, তো আমরা প্রায় এখানে যেতাম। তো জামালপুরে যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই ফৈতি গোরস্থান অথবা জামালপুর পৌর গোরস্থানের কথা নাম শুনেছেন। তো সেখানকার একটা ঘটনা আর কি, মানে ঘটনা বলতে হচ্ছে এটা আমাদের এক্সপ্লোর আমরা করেছিলাম যে জায়গাটাতে বেওয়ারিশ লাশ দাফন করা হয়, এটা নিয়ে আমি কয়েকবার জিকির করেছি। তো সেই জায়গায় আমি আমার বন্ধু বান্ধব নিয়ে মানে ফুল 7-8 জন নিয়ে গিয়েছিলাম যখন আমরা রিকন করতাম আর কি। আমাদের নিজেদের একটা গ্রুপের নাম ছিল আসলে, ওইটা দিয়ে আমরা যেতাম আর কি মোস্টলি বিভিন্ন হন্টেড প্লেসগুলোতে। তো সেটাও আজ থেকে প্রায় 11 বছর আগের কথা, তো 11-10 বছর আগের কথা। তো সেখানে আমরা যাওয়ার পরে একটা লোকের সাথে আমাদের দেখা হয়েছিল। সেই লোক এই ফৈতি গোরস্থানটা যাদের জামালপুর মানে গ্রামের বাড়ি বা জামালপুর যারা থাকেন তারা জানেন যে ফৈতি গোরস্থান বা পৌর গোরস্থানের সাথেই একটা রেল লাইন গেছে। তো সেই রেল লাইন বরাবর একটা লোকের সাথে আমাদের দেখা হয় আর কি। সেই লোক হচ্ছে আমার এই বন্ধুর বাসায় যে কেয়ারটেকার থাকে তার পরিচিত। তো সেই কেয়ারটেকার, ওনার নাম ছিল আসলাম আঙ্কেল, আর আসলাম আঙ্কেলের পরিচিত সেই লোক বলেছিল যে এই জায়গাতে ওই জায়গাটাতে প্রায় সময় নাকি লোকজন খুব অদ্ভুতভাবে কয়েকজন লোককে একই কাতারে একই সারিতে দাঁড়িয়ে থাকতে দেখত। তো যখন এটা প্রথম দিন রিভিল হয়, তো সেদিন ওই কাতারে যেদিন একসাথে অনেকগুলো দেখে, তারা ওই কর্নারটাতে যাওয়ার পর দেখে এখানে অনেকগুলো হাড়গোড় পড়ে আছে। তার মানে ওই জায়গাটায় হচ্ছে আসলে বেওয়ারিশ লাশগুলো দাফন করে। এবং আমরা আপনাদেরকে ওইটার ভিডিও আমি দেখি খুব শিগগিরই দিব, যাতে আপনারা দেখতে পারেন। অনেকেই দেখেছেন হয়তো বা আমি দিয়েছি, বা যারা দেখেননি তাদের জন্য। ওই জায়গায় বেওয়ারিশ লাশ আগে দাফন হতো না। তো সেটা ওখানে একটা মর্গের মতো আছে, মানে ডেড বডি কাটার জায়গা, সেই জায়গাটায় কেটে ওই কর্নারে ফেলে রাখতো। তো
ওই আঙ্কেলের পরিচিত, মানে যে লোকটা বলেছে যে তাদেরই কয়েকজন মানে আসা এলাকার লোকজনরা ওখানে যখন প্রথম দিন এক্সপ্লোর করে যে ওই জায়গাটাতে একই সারিতে কিছু অবয়ব একই কাতারে দাঁড়িয়ে আছে। তো কর্নারে যাওয়ার পর দেখে যে 2-3টা কবর আছে, আবার মাটি চাপার মানে কবরগুলোকে ছোট কবর গর্ত। আর জামালপুরে যারা থাকে তারা জানেন যে এখানে অনেক শিয়াল পাওয়া যায়, অনেক শিয়াল আছে। তো উনি উনি একদিন দেখেছিল যে ওই মাঠের মতো বিশাল বড় জায়গা, ওই সাথে কর্নার দিয়ে একটা লাশ কাটার রুম, সেইখানে অনেকগুলো গর্তের ভিতরে শিয়াল ঢুকে আছে। এবং ওই জায়গাটাতেই অনেকেই দেখেছে যে একই কাতারে অনেকগুলো মানুষ দাঁড়ানো। তো আমি ওই জায়গায় গিয়েছিলাম এবং ওই জায়গায় আমার বন্ধু বান্ধব নিয়ে প্রায় রাত 3টা পর্যন্ত ছিলাম, অলমোস্ট রাত অর্ধেক রাত আর কি। তো এরকম ওয়েদারে ছিল, এরকম অন্ধকারের মধ্যে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গায় গিয়েছিলাম। তো এখন যে ঘটনাটা শেয়ার করব, তার নাম হচ্ছে আহনাফ আবিদ। উনি আমাদের ঘটনা পাঠিয়েছেন। ওনার বাসা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে, এবং এটা তিনি আমাদের প্রথম ঘটনা শেয়ার করেছেন আমাদের এখানে। তো আসলে তার জীবনে তার সাথে জিনের আনাগোনা সেই ছোটবেলা থেকেই, যখন তিনি ক্লাস 3-তে পড়তেন তখন থেকেই। তো ছোটবেলার ঘটনাগুলো তিনি আরেকদিন বলেছেন। তো আজ যে ঘটনাটা বলছেন সেটা তার নিজের সাথেই ঘটে 2019 সালের এপ্রিলের শুরুর দিকে। তখন তিনি বাংলা প্রাইভেট পড়তে যেত তাদের কলেজের ম্যাডামের বাড়িতে। তো সেই ম্যাডামের বাসায় প্রাইভেট ছিল, তো বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ম্যাডামের বাসা ছিল, তো এটা বোয়ালমারীতেই। তো বাংলা ম্যাডামের বাসা থেকে তাদের বাড়ি থেকে 80 টাকা ভাড়া লাগে যেতে, অনেকটা দূর। কিন্তু তার মাঝে মধ্যে সেই শর্টকাট গ্রামের রাস্তা ভ্যান দিয়ে প্রায় সময় যেত। তো একদিন প্রাইভেট ক্লাস শেষ করে কিছু কেনাকাটার জন্য বোয়ালমারী বাজারে যায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কেনাকাটা শেষ করে গাড়িতে উঠতে 7টা মতো বেজে যায়। গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে করে আসছে। আকাশটা তখন মেঘলা ছিল এবং বৃষ্টি চলে আসলেও না আসলেও বিদ্যুৎ চমকাচ্ছিল। তাই ভ্যান একটু থেমেছিল হঠাৎ করে বৃষ্টির কারণে। তো ভ্যান যেখানে থেমেছিল সেখানে একটা বড় তাল গাছ ছিল। তো চারদিকটা জনশূন্য আর অন্ধকার। ভ্যানের লাইটটা তখন জ্বলছে। হঠাৎ তার কাছে মনে হলো পাশের তাল গাছটার নিচে কেউ বসে আছে। মানব আকৃতির কেউ যেন বিদ্যুৎ চমকানির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। সাদা কাফনের কাপড়ের মতো একটা কাপড় পরা আর চুলগুলো নিচের দিকে পরে বসে আছে। ভ্যানওয়ালাকে বলতেই ভ্যানওয়ালা বলল, তুমি হয়তো ভুল দেখছো, আমি কিছু দেখছি না। তো তিনি আর কথা বাড়ালো না, কারণ তিনি জানে যে তিনি ভুল কিছু দেখেনি। তো বৃষ্টি থামলে ভ্যানওয়ালা ভ্যান চালানো শুরু করে। কিছু দূরে যেতেই একটা কুকুর ভ্যানের পেছন পিছু করতে করতে চিতার বাজার পর্যন্ত চলে আসছে। কুকুরটার আকৃতি ছিল স্বাভাবিক কুকুরদের চেয়ে একটু বেশি। তো তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করে। তিনি ভয় পেয়ে গেছেন তখন। বেশি কিছুক্ষণ পরে বাড়ি চলে আসে। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করেই তিনি শুয়ে পড়ে। তার বাবা মাকে তিনি কিছুই জানায়নি। তো তারা অতদূর যদি জানায় তাহলে তারা আবার অতদূর পড়তে দিবে না। তো রাত কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা তার পাশে বসা, তার বাবা মসজিদের ইমাম। তো মায়ের কাছে তিনি জিজ্ঞেস করলো, কি হয়েছে ইমাম, আমার কি হয়েছে? মা বলল, মাঝরাতে তিনি ঘর খুলে বেরিয়ে যেতে দেখে তার বাবা। দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তার মা বাবা অনেক ডাকাডাকি করে, কিন্তু তিনি কোনো ডাকেই সাড়া দিচ্ছিল না। তারা তাকে আটকেও রাখতে পারছিল না। তার শরীরে নাকি অনেক শক্তি চলে এসেছিল। আর একটা কথাই বারবার বলছিল যে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, ও আমাকে ডাকছে। এভাবে কোনো রকম তাকে আটকে রাখে তার বাবা মা এবং চাচাতো ভাইয়েরা। পরে ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করলে তিনি স্বাভাবিক হয়। পরে মায়ের কথা শুনে তার মনে পড়ে তার মা তো তাকে ডাকছিল। তখন আর তাদের এই কথাগুলো বলে না তিনি তাদেরকে। পরের দিন রাতে তিনি রাত 3টার দিকে এত জোরে চিৎকার দিয়ে ওঠে এবং খাট থেকে পরে দরজা খুলে দরজা খুলে দৌড় দেয়। এত জোরে চিৎকার দিয়েছিল যে চিৎকারের শব্দে পুরো বাড়ির মানুষ তাদের ঘরের সামনে চলে আসে। ওই দিন রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং দেখে মাথার পাশের জানালাটা খোলা এবং সেখানে ছিল নাকি নারকেল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে সেই মানুষটা, যাকে সেদিন বৃষ্টির রাতে বোয়ালমারী থেকে ফেরার পথে তাল গাছের নিচে দেখেছিল। তারপর থেকে তাদের বাড়ির ঘরের চালের উপরে কি যেন একটা চলাফেরা করতো, অনেক শব্দ করে এবং প্রায় শব্দ হতো। আর টিনের চালে ঢিল ছুড়লে যেমন শব্দ হতো ঠিক তেমন শব্দ হতো। এভাবে প্রায় রাতেই কিছু না কিছু হতো। তো তার এখনো পরিষ্কার মনে আছে সেদিন বৃহস্পতিবার রাতে তিনি ঘুমের মধ্যে কার সাথে জানি মারামারি করছিল একটা বিড়ালের সাথে। সেই বিড়ালটা তার গলা চেপে ধরেছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঁচড় দিয়েছিল।
সকালে ঘুম থেকে উঠে দেখে তার শরীরের গলায়, ঘাড়ে, পিঠে, পায়ে, হাতে বিড়ালের আঁচড়ের দাগ, আঙ্গুলের দাগ। তো কলেজে যাওয়ার পর বন্ধুরা বলতো কি হয়েছে, এবং যেহেতু বিষয়টা নিয়ে হাসি তামাশা করবে সেহেতু তিনি কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ করে দেয়। শুক্রবার দিনটা তিনি ভালো ছিল। শনিবার দিন তিনি ওয়াশরুমে যাওয়ার পথে, তো ওয়াশরুমে যায়। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে সেই অবয়বটা তাদের টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে, আর তিনি ওটাকে দেখে নড়াচড়া করতে পারছিল না ভয়ে। আর সেই অবয়বটা তাকে ইশারা করে তার দিকে ডাকে। তিনি তার দিকে চলে যেতে থাকে এবং তিনি সব বুঝতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না, কাউকে ডাকতে পারছিল না। এক পর্যায়ে তাদের বাড়ি থেকে অবয়বটা অনেক দূরে তাকে নিয়ে যায় এবং তার সাথে শুরু হয় ধস্তাধস্তি। কিছুতেই তার সাথে তিনি পেরে উঠতে পারছিল না এবং দম প্রায় বন্ধ হয়ে আসছিল। তার শক্তি ম্যাচ করছিল না। মনে হচ্ছিল সেই সময়টা যেন তার শেষ সময়। তার বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছিল। তখন আর বাঁচার খুব চেষ্টা করছিল যাতে তিনি বাঁচতে পারেন। আল্লাহকে তিনি প্রাণপণে ডাকছিলেন। হঠাৎ তিনি দেখতে পায় তার চারপাশে 5 জন মানুষ, তাদের মধ্যে একজন নারী। এবং তিনি বলেছেন যে প্রতি রাতে বিড়ালের সাথে যে মারামারি হতো, সকাল শরীর ভর্তি তিনি আঁচড়ের দাগ পেতেন। তো সেই 5 জন ছেলে যাদের মাথায় টুপি, মুখে দাড়ি ছিল, পরনে পাঞ্জাবি, আর মহিলাটা ছিল বোরকা জাতীয় কিছু একটা পরা, তারা সেই অবয়বটার সাথে মারামারি করে এবং এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। আর যার সময় বলে, আজ বাঁচিয়ে দিলি তোরা ওকে, কিন্তু পরবর্তীতে তোরা পারবি না ওকে বাঁচাতে। তিনি জ্ঞান শূন্য হয়ে যায় এবং সকালে আবিষ্কার করে নিজেকে তার রুমে। তখন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তার বাবা মাকে সবকিছু বলে। মা অনেকটা রাগ করেন যে এত কিছু তাদের কাছে কেন লুকানো হলো। এর মাঝে তার 3টা ফ্রেন্ড আসে তাদের বাসায়, রবিন, শিমুল এবং ফারুক। রাতে থাকে এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মাঝে তাদের ঘুম ভাঙে বিড়ালের চিৎকারের আওয়াজে। তো চেয়ে দেখে বাসার ছাদের উপর 2টা বিড়াল তার দিকে চেয়ে আছে এবং বলছে, সেদিন তোরা তোকে বাঁচিয়ে গেল, আজকে বাঁচাবে। আজ আমরা দুজন এসেছি। এই কথা বলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ধস্তাধস্তিতে ফারুকের ঘুম ভেঙে যায়। ফারুক দেখে তার মুখের ভেতর দিয়ে লালা বের হচ্ছে এবং যে ভাই ঘটনা পাঠিয়েছে, এবং তিনি কারো মাথা চেপে ধরে আছে। আসলে সেই বিড়াল একটা মাথা চেপে ধরেছিল এবং বিড়ালটা বসেছিল তার বুকের উপরে। আরেকটা পায়ের উপরে ফারুক, রবিন, শিমুলকে ডেকে তোলে এবং তার মা বাবাকে ওরা ডাক দেয়। তো মা বাবা আসে, সেদিন রাতের কথাগুলো বলে এবং অবস্থা খারাপ দেখে তার বাবা মা আবারও একটা কবিরাজকে ডাকে এবং সেই কবিরাজটা মহিলা কবিরাজ। সেই মহিলা কবিরাজ ছিল তাদের ছোট মামির দাদি, তো তাকে তারা বড় মা বলতো। তো বড় মা তাদের বাড়িতে আসে এবং নিয়ম অনুযায়ী যা যা লাগে সবকিছু বলে, কি কি লাগবে। তো তার বাবা মা সেগুলো আগে থেকে এনে রেখেছিল। রাতে তিনি তাকে গোসল করানোর পর বাড়ি থেকে একটু দূরে নিয়ে যায় এবং গোসল যখন শুরু করবে তখন তিনি অস্বাভাবিক আচরণ করছিল। গোসলের জন্য নাকি বড় মা তার গায়ে পানি দেবে, তখনই তার চোখ দুটো নাকি লাল টকটকে হয়ে গিয়েছিল এবং তিনি এক হাতে সেই বড় মার গলা চেপে ধরেছিল এবং আরেক হাতে তার মায়ের 2 হাত দিয়ে দুজনকে নাকি মাটি থেকে অনেক উপরে তুলে ফেলেছিল। তো তার একটা জ্ঞান ছিল না, তিনি বুঝতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না। এর ভেতরেই তিনি লক্ষ্য করেন যে 6 জন মানুষ ঠিক আগে যাদের দেখেছিল তারা 5 জন নতুন আরেকজন বয়স্ক। সেই মানুষগুলো তাকে ধরে রাখে এবং তার শরীর থেকে সেই অবয়বটাকে বের করে দেয় এবং অনেক দূরে পাঠিয়ে দেয়। এই অবয়বটা তার শরীর থেকে বের করে দেওয়ার আগে নাকি তার সেই বড় মা তার কাছে সবকিছু জানতে চায়, কেন সে তার উপর ভর করে এবং কেন সে কষ্ট দিচ্ছে। সেই অবয়বটা নাকি বলে আসলে সে ছিল একটা সে এখানে যে তার কাছ থেকে যেতে চাচ্ছিল না একটা শর্তে, এবং যদি যায়ও সেটা একটা শর্ত ছিল যে সে এই ছেলেটাকে নিয়ে যাবে সাথে করে। তো সেদিন রাতে এই ভাইটাকে সেদিন রাতে বৃষ্টির সময় তিনি যখন তাল গাছের নিচে বসেছিল তখনই সে তাকে দেখে ফেলে এবং দোয়া দুরুদ পড়ে। তো এতে তার অনেক ক্ষতি হয়ে যায়। তো তিনি চেয়েছিল তাকে মেরে ফেলতে কিন্তু পারেনি। আর 5 জন ভালো জিনও তার নজরে চলে আসছিল, তারা ওকে বাঁচিয়েছে। তো এখন তিনি একটা শর্তে যাবে, যদি তাকে সাথে নিয়ে যায়, ওই ছাড়া তিনি যেতে পারবে না তাকে ছাড়া। তো বদজিনটা তার শরীর থেকে চলে যায় পরবর্তী সময়ে অনেক কথাবার্তার পরে এবং উনি জ্ঞান হারিয়ে ফেলে। তো জ্ঞান ফেরার পর তার বড় মা তাকে গোসল করে এবং একটা তাবিজ দেয় সবসময় শরীরে রাখার জন্য, বাড়ি বন্ধ করে দেয়। কিন্তু দুঃখের বিষয় পরের দিনই সকালবেলাটা ঢাকা থেকে ফোন আসে, তার ভাবির বেবিটা নষ্ট হয়ে গেছে। তো বাচ্চাটাকে বাঁচানো যায়নি। পরে দেখা যায় বাচ্চাটার গলায় সেই বিড়ালের 4 আঙ্গুলের দাগ নাকি পরবর্তী সময় পাওয়া যায়। তো তিনি আসলে তার বড় মা তার শরীর বন্ধ করে দেয়। এরপরে তার মার কাছ মুখ থেকে জানতে পারে যে সেদিন যে নতুন একটা জিন সহ 6 জন দেখতে পেয়েছিল, সেটা হলো একটা বয়স্ক জিন, সেটা তার বড় মার, তার দ্বারাই তিনি উপকার পেয়েছিলেন। আর বাকি 5টা জিন ছিল ওই সময় তাকে মাঝে মধ্যেই সাহায্য করত এবং সেই মহিলা জিনটা তাকে অনেক পছন্দ করত। আর পুরুষ জিন 4টা নাকি ওই মহিলা জিনের ভাই। তো এটা ছিল তার ঘটনা।
এবং তার আগের থেকে তার সাথে অনেক জিন থাকতো, এটা তিনি বলেছেন আমাদেরকে। তো আশা করছি আপনাদের ঘটনাটা আপনাদের পছন্দ হবে। তো আমি জাস্ট বলতে চাই যে আমি যে শুরুতে ঘটনাটা শেয়ার করলাম জামালপুরে, তো আপনারা যারা জামালপুরে আছেন, এটা কিন্তু আমার নিজের একদম মানে আমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে ঘটনাটা কালেক্ট করেছিলাম। যে আপনারা যদি জামালপুরের ফৈতি গোরস্থান অথবা আশেপাশে জামালপুরের শহরের ভিতরে কেউ যদি আমাদের ঘটনা শুনে থাকেন, তারা অবশ্যই জানবেন যে ওই জায়গায় যে ফৈতি গোরস্থান আছে বা পৌর গোরস্থান আছে সেটা, এবং ফৈতি গোরস্থানের আগে বেওয়ারিশ লাশের কাটার পরে সেই জায়গাটায় আসলে দাফন হতো না। এখন সরকারি নিয়মে পৌর কবরস্থানে সরকারি নিয়ম অনুযায়ী মুসলিম আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সব ধরনের রিচুয়াল পালন করেই পৌর কবরস্থানে দাফন করা হয়। আগে সেটা ছিল না। আমি যে ঘটনাটা প্রথমে বলেছিলাম সেটা অলমোস্ট প্রায় 20 বছর আগের ঘটনা। তারা আগে এই জায়গায় দেখেছিল, 15-20 বছর আগের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি লালমনিরহাট থেকে শাকিল আহমেদ বলছি। রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা শ্মশান রিলেটেড ঘটনা। যেই শ্মশানটার নাম কালোডাঙ্গার শ্মশান। এই কালোডাঙ্গার শ্মশান নিয়ে আমাদের এলাকায় অনেক ঘটনা প্রচলিত আছে, যেই ঘটনাগুলো আমাদের মানে এত বেশি ভয় যোগায়, যেটা আপনাকে আর কি আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমি আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। তো এই কালোডাঙ্গা শ্মশানকে নিয়ে মানুষের অনেক অভিযোগ, অনেক রকমের মানুষের ভয় লুকিয়ে আছে। বিশেষ করে রাতের বেলায় কেউ সেদিকে যায় না, কারণ রাতের বেলায় যেই এই শ্মশানের পাশে যায় বা শ্মশানের দিকে যায়, তার কোনো না কোনো সমস্যা হয়। সর্বনিম্ন যেই সমস্যাটা সেটা হচ্ছে এত বেশি জ্বর আসে যে যেই জ্বরটা ডাক্তার কবিরাজ পর্যন্ত সারাতে প্রায় 1 মাস সময় লেগে যায়। আমি যেই ঘটনাটা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা আমার একজন বন্ধুর সাথে। সে মানে একজন খুব সাহসী ছেলে। সে বর্তমান সময়ের ছেলে, এই জন্য খুব সাহস তার নাম রবিউল ইসলাম। সে কখনোই এইসব ভূত পেতের গল্পতে বিশ্বাস করতো না। রাসেল ভাই, এলাকার কিছু থাকে না ছেলে যারা অনেক সাহসী, ভূত পেত ভয় পায় না, এইরকম টাইপের একটা ছেলে হচ্ছে রবিউল ইসলাম। তো সে একদিন আমাদের সাথে আর কি, আমাদের সাথে না, আমি আসলে সেখানে জড়িত ছিলাম না কোনোভাবে। তো আমার যে বন্ধু-বান্ধব ছিল তাদের সঙ্গে বাজি করে আর কি, যে একমাত্র চ্যালেঞ্জ দেয় যে আমি রাত 2টার সময় সেই কালোডাঙ্গা শ্মশানে গিয়ে একটা জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করে নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে পারি, তাহলে তোমরা আমাকে সবসময় আর কি সাহসী বলে মানে ঘোষণা দিবা, এটা আর কি বলে। অনেকেই অনেক রকমের আর কি ওকে সান্ত্বনা দেয় যে আসলে এটা কখনোই সম্ভব না, তুমি যেও না, তোমার ক্ষতি হবে। তো এক পর্যায়ে এই ঘটনাটা এলাকার যারা মুরব্বী ছিল তারা জেনে যায়, এবং তারা রবিউল ইসলামকে খুব বেশি শাসন করে যে এটা কখনোই সম্ভব না, সেখানে কোনোভাবেই যাওয়া প্রয়োজন নেই। তো এই পরে যখন দেখে যে না, রবিউল তাদেরকে উল্টাপাল্টা কথা বলে যে না, এগুলা আপনাদের অন্ধবিশ্বাস, এগুলো কখনো হবে না। এগুলা শোনার পর ওই যে শ্মশানের যারা মানে ম্যানেজিং কমিটিতে ছিল, তারা সেই শ্মশানটা চতুর্পাশ দিয়ে ঘিরে সেখানে তালা লেগে দেয়, যেন কেউ রাতের বেলা সেখানে যায় না। কারণ তারা তো এই শ্মশানের পরিণতি জানে, তারা জানে বলেই তারা এই এতটা সচেতন। কিন্তু রবিউল তো সেটা জানে না। রবিউল এই সব কিছু বলে যে এতে ভয় পাওয়ার কি আছে, আজব কথা। সে সব কিছু নর্মালি নেয়। কিন্তু সেই রাত, যেই রাতে আসে চরম একটা বিপর্যয়। রবিউল হাতে টর্চ, মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল সেই শ্মশানের দিকে। চারপাশটা সেদিন এত নিস্তব্ধতা, এত কুয়াশার ঘন যে 2 হাত সামনের জায়গাটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। এমন একটা দিন সে বেছে নেয়, কারণ এই দিনে কেউ ঘরের থেকে বাইরে আসবে না, তাহলে আমার কাজটাও সহজ হয়ে যাবে। তারপর সে দূরের সেই শ্মশানের দিকে এগোতেই একটা
পোড়া গন্ধ তার নাকে আসতে লাগলো, যেন মনে হচ্ছে সদ্য কোনো লাশ দহ করা হচ্ছে। মানে এত রাত্রে, প্রায় রাত ২টার দিকে এরকম একটা গন্ধ সে পাচ্ছে। তারপর সে এই সব কিছুকে উপেক্ষা করেই সেই শ্মশানের দিকে গেল এবং শ্মশানের দেখলো যে তালা দেওয়া, কিন্তু ভিতর থেকে সেই পোড়া দেহের গন্ধ আসতেছে। তারপর সে করলো কি, সেই যে শ্মশানের প্রাচীর ছিল, সেই প্রাচীর টপকে শ্মশানের ভিতরে ঢুকলো। ঢুকতেই সে থমকে দাঁড়ালো, একদম স্তব্ধ হয়ে গেল। সে দেখলো চিতায় জ্বলছে, আশেপাশে কেউ নেই, অটোমেটিকলি সেখানে যেন কিছু একটা চলছে। রবিউল এবার বলল, কে ওখানে, কে আছো, কে এত রাত্রে, কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসলো না। তারপর তার হাতে থাকা মোবাইল বের করে সে তার ভিডিও চালু করলো। ভিডিও চালু করে সে চতুর্পাশটা দেখানো শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে একটা কর্কশ শব্দ ভেসে এলো, তুই দেরি করে ফেলেছিস। এটা শুনে রবিউল তপ করে পিছনে ঘুরে দেখালো, কিন্তু দেখলো তার পিছনে কিছুই নেই, কিন্তু মাটির উপর একটা ছায়া, যেন তার পাশেই আরেকজন দাঁড়িয়ে আছে। কিন্তু আশেপাশে কোনো ছায়া, আশেপাশে কোনো মানুষ বা কোনো কিছুই নেই। রবিউলের বুকটা কেমন যেন কেঁপে উঠল। টর্চের আলো ফেলে ভালো করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো যে আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু কোনো কিছুই নেই। তার সাথে যেই ছায়াটা ছিল, সেই ছায়াটা যেন লড়ছে, মনে হচ্ছে কোনো জীবন্ত মানুষের একটা ছায়া। হঠাৎ সেই জ্বলন্ত চিতার আগুন অস্বাভাবিকভাবে আরো জোরে জ্বলে উঠল, আর আগুনের ভিতর থেকে ধীরে ধীরে একটা কালো রঙের হাত বেরিয়ে এলো, যেটা পোড়া, কিন্তু কোনোভাবেই লড়ছে না, যেন হাতটা উপর দিকে করে কাউকে ডাকছে। রবিউল পিছাতে পিছাতে হঠাৎ করে হোঁচট খেয়ে তার মোবাইলটা পড়ে গেল মাটিতে, কিন্তু তখনও ক্যামেরাটা চালু। স্ক্রিন দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে চিতার আগুনের ভিতর থেকে একটা অর্ধেক পোড়া মানুষ উঠে বসল। তার চোখে পুরো সাদা, আর সে সরাসরি ক্যামেরার দিকে কেমন যেন ভুতুড়ে হিসেবে তাকিয়ে আছে। এই সব কিছু দেখে রবিউল এত জোরে চিৎকার করলো যে এই চিৎকারের কোনো আওয়াজ হলো না। তারপর তার সাথে থাকা যেই ছায়াটা ছিল, সেই ছায়াটা থেকে ধোঁয়া তৈরি হয়ে একটা দানব আকৃতির অবয়ব তার সামনে দাঁড়িয়ে গেল। অবয়বটা দেখে রবিউল তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে সত্যি সে এরকম একটা ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয়েছে। তারপর তার হাতে থাকা টর্চটাও হঠাৎ করে নিভে যায়। সে কোনো কিছুই বলতে পারছে না, সে কোনো কিছু করতেও পারছে না। তারপর মাটি থেকে হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে সে সেই দানবটার উপরে ঢেল মারে। সাথে সাথেই সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে যায়। রবিউল ইসলাম ভাবে সব কিছু মনে হয় শেষ হয়ে গেল। তারপর সে মাটি থেকে উঠে দাঁড়াতেই দেখতে পারে আবার সেই কালো অবয়বটা তার পিছনে দাঁড়িয়ে আছে। এবার রবিউল আর কোনো কিছু চিন্তা না করতে পেরে পিছন ফিরে হঠাৎ যেন শূন্যের মধ্যে ভেসে মাটিতে পড়ে যায় এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে শ্মশানের যারা কমিটিতে ছিল তারা গিয়ে রবিউলের অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরীরটা দেখতে পায়। তার শরীরটা একদমই ঠান্ডা, চোখগুলো খোলা, যেন টক টক করে সবাইকে দেখছে।
সে কিছু বলতে পারছে না, শুধু কাঁপছে আর কোনো কিছুই বলতে পারছে না। তারপর তার মোবাইলটা দেখা যাচ্ছে এখনও ভিডিও চালু আছে এবং মোবাইলের ১ম অংশে থেকে শেষ অংশ পর্যন্ত ধুধু কালো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর রবিউলের অনেক কষ্টে জ্ঞান ফেরানো হলো। এলাকার সবথেকে বৃদ্ধ কবিরাজকে নিয়ে আসা হলো। তিনি অনেকক্ষণ ঝাড়ফুঁক করে রবিউলের জ্ঞান ফেরালেন এবং রবিউলের কাছে সবকিছু জানতে চাওয়া হলো। রবিউল সবকিছু বলল, কিন্তু তার মোবাইলে কোনো প্রমাণ নেই। শ্মশান যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। রবিউলের কথাগুলো অনেকেই বিশ্বাস করেছে, যারা প্রবীণ, যারা বৃদ্ধ, যারা জানে এই শ্মশানে কি হয়। কিন্তু যারা নতুন, যারা তার সহপাঠী, তারা তাকে আরও হাসির পাত্র বানিয়ে ফেলে। কারণ চ্যালেঞ্জ নিতে গিয়ে সে উল্টাপাল্টা কাহিনী বলা শুরু করেছে, এমন মন্তব্যই করে তার বন্ধুগণ। কিন্তু রবিউল যেইটা গত রাত্রে দেখেছে, যার মোবাইলে যেটা রেকর্ড করেছে, সেটা এখনও সবার মাঝে অজানা। কিন্তু এই শ্মশান নিয়ে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে এখনও। আমি শ্মশানের লোকেশনটা বলছি না, কারণ অনেকেই সেটা ভালো চোখে দেখবে না। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা শুনছেন সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। আপনাদের কাছে এই ঘটনাটি কেমন মনে হবে সেটা আমি জানি না, তবে ঘটনাটি আমি সত্যি দেখেছি, শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছিল আমি যখন মসজিদে এতেকাফে ছিলাম সেই সময়। প্রায় অনেক বছর ধরে আমি রমজান মাসের শেষের ১০ দিন মসজিদে এতেকাফে থাকি। তো ২০১৭ সালে রমজান মাসে আমি ও আমার এক মামা ২ জন মসজিদে এতেকাফে থাকা শুরু করি। তবে প্রথম তেমন কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে অজু করার কল কে যেন ছেড়ে যেত। ওই কল থেকে পানি পড়ার শব্দ শুনতে পেতাম, তবে যাবার পরে দেখতাম যে সব স্বাভাবিক, অর্থাৎ কল থেকে কোনো পানি পড়ছে না, কলটা স্বাভাবিকই আছে। এমনকি দূর থেকে আমরা দেখেছিও যে কল থেকে পানি পড়ছে, কিন্তু কাছে গিয়ে দেখতাম কল বন্ধ। মূলত আমি ওই মসজিদের রেগুলার একজন মুসল্লি, তাই এইসব বিষয় আমার জানা ছিল। আমি এইসব বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামাতাম না। তবে ওই রমজানের ২৬ রোজায় আমার পরিবার থেকে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করে গরুর গোশতের বিরিয়ানি। তো সেদিন অনেক মানুষ সুন্দরভাবে ইফতারে অংশগ্রহণ করে এবং নামাজ পড়ে চলে যায়। আমরাও মসজিদ পরিষ্কার করতে থাকি। তো সবকিছুই স্বাভাবিক ছিল। এশার নামাজও শেষ হলো। আমি আর আমার ওই এলাকার মামা মসজিদে ২ জন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় ১১টার মতো বাজে, এখন ঘুমানো দরকার। তাই তো ঘুমাতে চলে গেলাম। সেদিন কেন যেন ঘুম আসছিল না। মূলত আমি যদি কোনো নতুন জায়গাতে যাই সহজে আমার ঘুম আসে না। তো প্রায় ১২:৩০টার মতো বাজবে আনুমানিক। মসজিদের ভেতরে ঢোকার গেটের কাছে হাড় চাবানোর শব্দ শুনতে পাচ্ছি আমি। আমরা যেখানে ছিলাম ওই জায়গায় বিছানার চাদর দিয়ে ঘেরা ছিল, বিধায় মসজিদের ভেতরে ঢোকার দরজাটা দেখা যেত না। যাই হোক, হাড় চিবানোর একটা শব্দ শোনা যাচ্ছে। প্রথমে ভাবলাম কুকুর হবে, তবে আমি নিজে মসজিদের মেইন গেট বন্ধ করে দিয়ে এসেছি। তালামারা চাবি আমার কাছে এবং সম্পূর্ণ মসজিদ পাঁচিল দিয়ে ঘেরা, কুকুর ঢোকা কোনোভাবেই পসিবল না। তো হাড় চিবানোর শব্দের পর মসজিদে ঢোকার গেটে যে তালা দেয়া ছিল, ওই গেটের তালায় একটা ধর্মর শব্দ আসছে। মনে হচ্ছে কোনো প্রলয়ঙ্কারী শক্তি বড় একটা হাতুড়ি দিয়ে গেটটায়
জোরে জোরে আঘাত করছে। আমি ভয়ে ভয়ে দেখতে যাচ্ছিলাম কি হচ্ছে, কিন্তু অবাক হয়ে গেলাম মসজিদের আর কেউ ঘুম থেকে উঠছে না। এত বিকট শব্দে সবার উঠে যাওয়ার কথা, কিন্তু কেউ ঘুম থেকে উঠছে না। তো হঠাৎ ওই মামা আমাকে ডেকে বলল চুপ করে ঘুমাতে। উনি বাইরে গিয়ে একটু দেখে এসেছিলেন, তবে আমাকে বলেননি কি। তখন আমি দোয়া পড়তে শুরু করে দিই এবং আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। এটা ভাবি যে আমি সেদিন কি হলো এবং কিভাবে হলো। মসজিদ নিয়ে অনেক ঘটনা আছে আমার কাছে। মূলত আমার ভালো লাগে এইসব প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে এবং কালেক্ট করতে, এবং অনেক মুরব্বির কাছ থেকে আমি শুনেছি সত্য প্যারানর্মাল ঘটনা। আস্তে আস্তে সময় করে আপনাকে লিখে পাঠাবো ইনশাল্লাহ। ঘটনা গুছিয়ে লিখতে পারিনি, ভুল হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তানজিল হাসান, মেহেরপুর শেখপাড়া থেকে। অনেক ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন আজকের এই পর্বে সবাইকে। ঘটনা পাঠাতে ইমেইল করতে হবে bhoot964@gmail.com এই ঠিকানায়, bhoot964@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ভূত নাইট অথবা আমার ফেসবুক পেজ RJ শাফিন, যে কোনো একটাতে আপনি ঘটনা শেয়ার করতে পারছেন ইনবক্স করে। যে ঘটনাটি শেয়ার করলাম তানজিল হাসান ভাই যেটা পাঠিয়েছেন, এখানে তিনি বলছিলেন যে একটা হাড় চিবানোর মতো শব্দ শুনছিলেন তিনি রাতের বেলাতে মসজিদের গেটের কাছ থেকে। তার একটু আগেই তিনি আসলে উল্লেখ করছিলেন যে ইফতারিতে সেদিন তার বাড়ি থেকে রান্না করে দেয়া হয়েছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি, এবং তিনি শব্দটা শুনছিলেন রাতের সময়টাতে। আমাদের এখানে একজন ইসলামিক স্কলার এসেছিলেন, তিনি জিনদের খাদ্য সম্পর্কে যেটা বলছিলেন। ইসলাম ধর্মে একটা কথা রয়েছে, আপনারা জেনে থাকবেন যে হাড় বা মাছের কাঁটা এই সকল জিনিস খাবার পরে যেন পানিতে ফেলা না হয় বা শুকনো রাখা হয়। তিনি এটার ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটার কারণ হচ্ছে মানুষ যখন খাবার পরে হাড় বা মাছের কাঁটাগুলোকে রেখে দেয়, একটা জিন যখন আসে এবং সে সেটাকে স্পর্শ করে, সেটাকে একটা মানুষ যেই অবস্থায় খেয়েছিল, অর্থাৎ সেটা মাংসে পূর্ণ ছিল অথবা মাছে পূর্ণ ছিল, সেই অবস্থাতে সেটা ফিরে যায় এবং সেই জিন মানুষের মাধ্যমে তার খাবারের চাহিদা পূরণ করতে পারে। সে সেই মাছের কাঁটা কিংবা সেই হাড়, মাংসের হাড় থেকে পুরো মাংসের স্বাদটাই পেয়ে থাকে বা তার পুরো খাবারটাই হয়ে যায়। তো সেই ব্যাপারটা এখানে কাজ করতে পারে হয়তো। এদিকে রয়েছেন ফেসবুক লাইভে অডিও স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে আছেন অনেকেই, আপনাদের মতামতগুলো জানাচ্ছেন। অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং আশা করব উপভোগ করছেন আজকের এই ভূত নাইট। চলে যাচ্ছি আরো একটা ঘটনায়। ভূত নাইট। নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তেমন কাউকে বলা হয়নি কখনো। শুরু করলাম। আমার নাম দীপ্ত আচার্য, বাসা টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বলধি গ্রামে। আমি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি সবেমাত্র HSC দিয়েছি। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটে তখন আমার বয়স 7 বছর। ঘটনাটি ঘটে ময়মনসিংহে আমার মামার বাড়িতে। অনুষ্ঠানটি হলো সাধারণত ব্রাহ্মণ পরিবার থেকে ব্রাহ্মণ পরিবারের ছেলেদের 7 বছরের পর পৈতা দেয়া লাগে। এক কথায় মুসলমান ভাইদের যেমন মুসলমানি করানো হয়, আমাদেরও এই পৈতা গ্রহণ করতে হয়। এই পৈতা নেয়ার কিছু নিয়ম রয়েছে, যেমন আমাকে 11 দিন 11 রাত একটি ঘরে বন্দী করে রাখা হয়।
আমি এই 11 দিন কোনো প্রকার সূর্যের আলো দেখতে পারবো না, ভাত খাওয়া যাবে না, শুধু ফল খেয়ে থাকতে হবে। আর বাথরুমে গেলে চোখে গামছা বেঁধে দেবে সবশেষে আমার মাথা নেড়ু করে দিবে। এক প্রকার এই 11টা দিন কাটালাম। আজ বের হলাম সেই বন্ধ কুটির থেকে। বের হয়ে অনেক ভালো লাগছিল আমার কাছে। এরপর যা হলো, সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার মামাতো ভাই বের হলাম। রুমের পাশেই রাস্তা, তাই মামাতো ভাইকে বললাম, চল একটু রাস্তায় যাই। বলল, ওকে চলো যাই। যেহেতু 11 দিন পর আসলে তিনি একটা কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পেয়েছিলেন, রাস্তায় একটু বেরোনোর জন্য তার মামাতো ভাইকে সাথে নিলেন। যাই হোক, সেই সময় ওইখানে একটি পুরনো বড়ই গাছ ছিল। আমি ভাইকে বললাম, চলো ওইখানে গিয়ে বসি। তারপর ওইখানে গিয়ে বড়ই পারলাম আর খেতে লাগলাম। এমন সময় হঠাৎ করে একটা ভীষণ বাতাস শুরু হলো এবং অবাক করা বিষয় হলো, এই বাতাস কোনো বাতাস নয়, এটা একটা গরম হাওয়ার মতো। রীতিমতো চুলার পাশ থেকে যেরকম গরম হাওয়া পাওয়া যায়, ঠিক একই রকম একটা আঁচ লাগছিল সেই বাতাসে। এইরকম হাওয়া আগে কখনো পাইনি। হঠাৎ আমরা সবাই চিন্তা করলাম বাড়িতে ফিরতে যাব। এমন সময় লক্ষ্য করে দেখলাম রাস্তার ধার দিয়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে আসছে। আমি আমার মামাতো ভাইকে বললাম যে, দেখ তো, চিনিস নাকি ওই বাচ্চাটাকে? ভাই বলল, আমি ভালো করে দেখতে পারছি না। কি আর করব, এক মনে দেখতে লাগলাম যে কি ওটা। কি করে আমি দেখছি যে সে একদম পিচ্চি একটা বাচ্চা। বাচ্চাটা সেই বাতাসের মধ্যে দিয়ে কিছু ধুলা উঠছে, এর মধ্য দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কাছে আসার পরপরই দেখলাম যে মেয়েটার চোখ দুটিতে কোনো মনি নেই, একেবারে সাদা ধবধবে দুটি চোখ। আমি ভীষণ ভয় পেয়ে কাঁপতে শুরু করলাম। এমন সময় ওই মেয়েটা আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেল। আর মেয়েটা চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে সেই গরম বাতাসটা, হাওয়াটা কোথায় যেন গায়েব হয়ে গেল। সামনে একটা তুলসী গাছ রয়েছিল। আমি দেখলাম যে মেয়েটা সেই তুলসী গাছটার দিকে যাচ্ছিল। তুলসী গাছটার ঠিক সামনাসামনি গিয়েই মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেল। আর পুরো জায়গাটা একেবারে থমথমে হয়ে গেল। একটু আগেই এখানে একটা ঝড়ো বাতাসের মতো বইছিল, আর এখন মনে হচ্ছে এটা কোনো শ্মশান। চারিদিকে কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ হয়ে গেছে একটা গুমোট পরিবেশ। ওই তুলসী গাছটার দিকে একটু তাকিয়েছিলাম। গাছটা একেবারে স্থির হয়ে আছে। গাছের একেবারে ডগায় কিছু পাতা কেমন যেন আলাদা করে কাঁপন দিয়ে উঠল। আমরা দুইজন দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। তখন বেশ রাত হয়েছিল, তাই কাউকে ডাকাডাকি করিনি। আমরা শুয়ে পড়ি। মাঝ রাত থেকে আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হলো। কোনো রকম সকাল হলে সব ঘটনা বললাম আমার মায়ের কাছে। এরপর আর কোনো ঝামেলা হয়নি। তারপরের দিন আমি আমার বাড়িতে চলে আসি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 13 বছর আগে। এখন আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি অনেকটা পৌরাণিক গল্পের মতো লাগবে। লিসেনার্স, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি, রাব্বি ভাই এবং রিফাত আমরা সিলেট ডিভিশনের হবিগঞ্জ জেলার নওয়াপাড়া টি স্টেটে হন্টেড প্লেস পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রচলিত একটি ভয়ঙ্কর গল্পের সত্যতা এবং সেই জায়গার দেখতে আমরা সেখানে যাই এবং এই রিলেটেড কিছু ভিডিও ইতোমধ্যে আপলোড করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করতে গিয়ে ফেরার সময় যেহেতু সূর্যাস্ত হয়ে যায় এবং আমরা দিকভ্রান্ত হয়ে পড়ি, আমরা সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারছিলাম না। আমরা কয়েক কিলোমিটার ঘুরেও আবার আগের জায়গাতে ফিরে আসছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা পথ খুঁজে পাই পরবর্তীতে। লিসেনার্স,
সেই জায়গাটির বর্ণনা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই। এই জায়গাটি মূল চা বাগান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভেতরে, এবং অনেক ভেতরে হওয়ার কারণে সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া খুবই কম করে। একটি সময় সেখানে কোনো মানুষেরই যাতায়াত ছিল না। তবে ইদানিং নিচু জায়গাগুলোতে লোকজন ধানের চাষ করে, তবে সেটাও মূল যেই হন্টেড প্লেস সেখান থেকে একটু দূরে, খুব বেশি দূরে না, একটু দূরে, একদমই কাছাকাছি কোনো চাষ করা হয় না, এবং ওই জায়গাতে লোকজন খুবই কম যায়। কেন কম যায়, এটাই ছিল আমাদের প্রশ্ন, এবং আমরা সেটা জানতে পেরেছি, এবং যে বিষয়টি জানতে পারি সেটাও আপনাদেরকে জানাতে চাই। আশা করি আপনাদের শুনলে ভালো লাগবে। লিসেনার্স, যে ঘটনার প্রেক্ষাপট ওই জায়গাটি মানুষের কাছে হন্টেড প্লেস হিসাবে পরিচিত হয়েছিল, সেই ঘটনাটি ঘটেছিল 1965 সালে। যার সঙ্গে ঘটেছিল তার নামটি আমাদেরকে বলতে পারে না স্থানীয় চা শ্রমিক নেতা দুলাল চন্দ্র। উনি নাম বলতে না পারলেও পুরো ঘটনা আমাদেরকে বলেন, এবং লিসেনার্স, যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছিল উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। উনি রাতের বেলা একা একা হাঁটাহাঁটি করতে পছন্দ করতেন, এবং উনি এটা আকাঙ্ক্ষা করতেন যে রাতের বেলা উনি ভয়ঙ্কর কিছু দেখবেন, এই জন্যই রাতের বেলা উনি একা একা হাঁটাহাঁটি করেন। একদিন উনি হাঁটতে হাঁটতে চা বাগানের অনেক ভেতরে চলে আসছে। আপনারা জানেন যে ওই সমস্ত অঞ্চলগুলোতেও অনেক আগে থেকেই চা বাগানের সৃষ্টি হয়েছিল, তবে সেটা এত ব্যাপকভাবে ছিল না, এখন যেমন আছে, ছোটখাটো হিসাবে ছিল আর কি। তো উনি চা বাগান থেকে অনেক ভেতরে চলে আসেন। ওই জায়গাগুলোতে তখনও কোনো চা বাগান তৈরি হয় নাই, ওখানে মানুষজনও খুব কম যায়, ঝোপঝাড় বন বাদারের মতো সেই জায়গাগুলোর অবস্থা। ছোট ছোট টিলা আছে যদিও, কিন্তু সেখানে স্বাভাবিকভাবে দিনের বেলাও মানুষজন যায় না। আর এখনো যদি আপনারা যান দেখবেন যে অত্র অঞ্চলে মানুষ খুবই কম। লিসেনার্স, উনি যখন ওই জায়গাতে যান, নোয়াপাড়ার ওই জায়গাটিতে উনি একদম উনি বেসিক্যালি এই হন্টেড বিষয়গুলো দেখার জন্য বের হতেন পূর্ণিমা এবং অমাবস্যার সময়গুলোতে, যাতে করে উনি শুনেছেন যে এই সময়গুলোতে এগুলো বেশি দেখা যায়। তবে উনি বেশি বের হতেন আবার মানে পূর্ণিমাতে, কারণ পূর্ণিমাতে যেহেতু চাঁদের আলো থাকে, তাহলে চাঁদের আলোতে অনেক দূরের জিনিস দেখা যায়, কিন্তু অমাবস্যায় অন্ধকার থাকার কারণে কিছু দেখা যায় না। এই জন্য দুটো সময় বের হলেও এই দুটোর মধ্যে বেশি বের হতেন আবার পূর্ণিমার রাতে। তো ওই দিন ছিল পূর্ণিমার রাত। উনি বের হন, বের হতে হতে একটি বিশেষ জায়গায় উনি চলে আসেন, যে জায়গাতে আগে উনি ওইভাবে আসেন নাই। রাতের বেলা ফার্স্ট ওখানে চলে আসেন। আসার পরে উনি দেখেন ওখানে ছোট্ট একটি পুকুরের মতো, একদম ছোট্ট একটি পুকুরের মতো। তো উনি চিন্তা করলেন যে ওখানে গিয়ে একটু হাত মুখ ধুবেন উনি। তো উনি পুকুর থেকে একটু দূরে যখন আছেন, হঠাৎ করে পানির মধ্যে মানে ছল ছল শব্দ শোনা যাচ্ছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, পানির মধ্যে এত রাত্রে এখানে ছল ছল শব্দ কিসের? তো উনি আরেকটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে পুকুরের পশ্চিম থেকে পূর্ব দিকে কিছু একটি সাঁতার কেটে যাচ্ছে, এবং সাঁতার কাটার পরে সেই জিনিসটি আস্তে আস্তে মাটির উপরে উঠল। তো উনি ভাবলেন যে এটা কি হতে পারে, হয়তোবা রাত্রের নিশাচর প্রাণী পানিতে গোসল করে উঠেছে, এরকম মনে করেছেন উনি। তো উনি খেয়াল করলেন যে ওই প্রাণীটি
আসলে পানি থেকে উঠছে তো উঠছেই, এই ওঠাটা শেষ হচ্ছে না। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, প্রাণী কোন একটা নিশাচর প্রাণী হলে সেটাদের সাথে সাথে লাফ দিয়ে উঠে যাবে এবং এখান থেকে চলে যাবে, এটা দেখে খালি পানির থেকে উঠছেই উঠছেই, তো এই জিনিসটা কত বড়। তো উনি একটু কৌতূহলী হলেন এবং উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন। যত আগাচ্ছিলেন তত ওনার কাছে স্পষ্ট হচ্ছিল যেটা বিশাল আকৃতির কোনো কিছু। যেহেতু উনি সাহসী মানুষ ছিলেন, এই জন্য এই বিশাল আকৃতির এই জিনিসটি দেখার জন্য উনি আরো কাছে যাচ্ছিলেন। উনি একটা সময় দূর থেকেই হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন। প্রথম দিকে এই হিস হিস শব্দ শুনে উনি বুঝতে পারলেন এটা কিন্তু সাধারণ কোনো প্রাণীর শব্দ নয়, এই ধরনের শব্দ সাপ করে থাকে। উনি আরো কৌতূহলী হলেন যে এত বড় সাপ কিভাবে সম্ভব। উনি আরো কাছে যাচ্ছিলেন ভয় না পেয়ে। একটি সময় উনি হিস হিস শব্দের পরিবর্তে গড় 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 আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, সাপ তো কখনো গড় গড় আওয়াজ করে না, এমন শব্দ হচ্ছে কেন। উনি আরো কাছে যান সাহস করে। লিসেনার্স, উনি কাছে গিয়ে দেখেন যে এটি বিশাল আকৃতির একটি সাপ। শুধু বিশাল আকৃতির হলে কোনো কথা ছিল না, উনি চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই সাপের গায়ে সজারুর মতো কাটা কাটা আছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এটা কি প্রাণী, এটা সজারুর মতো কাটা কাটা আছে। উনি আরো কাছে যাওয়ার চেষ্টা করেন। উনি আরো কাছে যখনই যাওয়ার চেষ্টা করছিলেন তখন ঘটে আরেকটি ঘটনা। আসলে উনি কাছে যাওয়ার আগেই মুহূর্তের মধ্যে ওই প্রাণীটি ওনার সামনে চলে আসে। তখন উনি যে দৃশ্যটি দেখেন সেটি হচ্ছে এটি একটি সাপ, কিন্তু এর চেহারাটা কিছুটা মানুষের মতো, মানে পুরোপুরি না, কিছুটা মানুষের মতো, এবং তার শরীরে কাটা কাটা রয়েছে এবং মাথার দিকে কিছুটা মানে মানুষের যেরকম লোম থাকে এরকম লোম আছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারছিলেন, যদিও চাঁদের আলোতে সেটা বোঝার কথা নয়, কিন্তু উনি সেটাই বুঝতে পারেন। যখনই মুহূর্তের মধ্যে ওনার সামনে চলে এসেছে জিনিসটা, তখন উনি বুঝতে পারেন আসলে তার এগিয়ে আসাটা ঠিক হয়নি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই অর্ধেক মানুষের চেহারা রূপী সাপটি চোখ ছিল লাল টকটকে, এবং যখনই ওই সাপটি তার সামনে চলে এসেছে, আসার সাথে সাথে সাপটি প্রচন্ড শব্দে গড় 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 করে ওঠে। তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবেন। তখনও সেন্স হারা হননি। তখন উনি দেখছিলেন যে সাপটি একটি গাছের দিকে চলে যাচ্ছে, তারপরে ওনার আর কিছু মনে নেই। প্রায় 2 দিন পর ওনার জ্ঞান ফেরে, কারণ ওই জায়গাটাতে তো মানুষের আনাগোনা খুবই কম। 2 দিন পর দিনের বেলা ওনার জ্ঞান ফেরে। তখন উনি আশেপাশে তাকান, দেখেন হ্যাঁ ঠিক আছে, ওরকম পুকুর আছে। তো উনি জ্ঞান ফেরার পরে দ্রুত বাড়িতে চলে যান। তখন বাড়ির লোকজন তো তাকে খুঁজে পাচ্ছিল না। তখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন উনি বাড়িতে সবাইকে সব বিষয় খুলে বলেন।
কিন্তু তার এই বিষয়টি অনেকেই বিশ্বাস করতে চাচ্ছিল না। গ্রামের আরো যারা লোক আছে তারা বলল চলো সেখানে যাই। তাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল যে উনি যেটা বলেছেন সেটা সত্য। সাপের মতো কোনো একটা প্রাণী ওই পুকুরের ওখান থেকে আরেকটু পাশে একটি বড় গাছ রয়েছে, এখনো সেটা রয়েছে, ওই গাছের শিকড় পর্যন্ত এটি চলে গেছে। এবং নর্মাল সাপ যেভাবে মাটিতে চললে যেরকম দাগ সৃষ্টি হয়, এই দাগটি ওরকম দাগ না। এই দাগটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সাপের গায়ে কাটা কাটা আছে। লিসেনার্স, উনি ওই দৃশ্য দেখে অজ্ঞান হওয়ার পরে যখন সবার কাছে বিষয়টি শেয়ার করেন, উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন এবং উনি প্রায়ই রাতের বেলা চিৎকার করে উঠতেন সাপ সাপ বলে। এবং অদ্ভুত ব্যাপার যে ওনার বাড়ির লোক ওনার বাসার পাশে সেই সাপের অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। কিভাবে? ওখানে মাটির উপরে এরকম বিশাল আকৃতির কোনো সাপ বসেছিল, এই রকমের দাগ পাওয়া গিয়েছিল। লিসেনার্স, উনি খুব বেশি দিন বাঁচেন নাই, অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। উনি ওইখানে মারা যাওয়ার পর এলাকার লোকজন ওই জায়গাটিকে তারা একটি ছোট্ট শিব মন্দির স্থাপন করে, যেটি এখনো আছে। লিসেনার্স, এরপরেও অত্র এলাকার কেউ কেউ নাকি ওই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পেয়েছে। কিন্তু সবচাইতে রহস্যজনক ব্যাপার হলো এই সাপটি অদ্যাবধি কাউকে কোনো ক্ষতি করেনি। যেহেতু কাউকে কোনো ক্ষতি করেনি নিজের ইচ্ছা থেকে, এই কারণে ওই জায়গাটিতে অনেকেই স্থানীয় যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা সেখানে পুজো দিয়ে থাকেন। আমরা যখন দুলাল দাকে জিজ্ঞেস করেছিলাম যে সাপটি হঠাৎ করে কেন হঠাৎ সামনে চলে আসলো তার, তখন দুলাল দা আমাদেরকে বলেছিলেন যে প্রথমে হিস হিস শব্দ করে সাপটি আসলে তাকে কাছে আসতে বারণ করেছিল। তারপরও যখন কাছে আসছিল তখন সে গড়গড় শব্দ করে। তারপরও যখন কাছে আসছিল সাপটি বিরক্ত হয়ে তার সামনে চলে আসে। সে যাওয়ার আগেই সাপই তার সামনে চলে আসে। তখনই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। সে যদি ওখানে মারা যেত তার স্টেটমেন্ট তো আর কেউ জানতে পারতো না। তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এখনো এই ঘটনাটি অত্র এলাকার সবাই জানে এবং আমরা অনেক কষ্ট করে দুর্গম এলাকায় সেখানে গিয়ে ওই জায়গাটি ভিডিও শুট করতে সক্ষম হয়েছি। এই ঘটনার সময়কাল হচ্ছে 2000 সাল। তখন শুভ্র স্কুলে পড়ে, আর শুভ্রর বাবা একটি বড় কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত বাংলাদেশে, এবং তার বাবার চাকরির সুবাদে বিভিন্ন বিভাগীয় শহরে মুভ করা লেগেছে কয়েকবার। তো এই জন্য শুভ্রর পড়াশোনারও কিছুটা হ্যাম্পার হতো। তো শুভ্রর সেই পড়াশোনার সেই সময়টাতে তার বাবা হঠাৎ মুভ হয় ঢাকাতে, এবং চিটাগং থেকে তাদের মুভ করে ঢাকায় আসতে হয়। এবং এই আকস্মিক ঢাকায় আসাটা তার বাবার জন্য বেশ একটু কষ্টের ছিল, কারণ হঠাৎ করে সবকিছু মুভ করে শুভ্রর স্কুল চেঞ্জ করে চলে আসা, এটা বেশ টাফ একটা কল হয়ে যায় তার জন্য। যাই হোক, তারপরও তিনি অনেক কষ্টে, মানে খুব শর্ট নোটিসে উনি চেষ্টা করেন যে আস্তে ধীরে দ্রুত মুভ করে চলে আসার জন্য, এবং তারা চলে আসেন শুভ্ররা। এবং শুভ্রতরকে বাসা খুঁজতে তখন হেল্প করেন শুভ্রর বাবার এক ফ্রেন্ড। তিনি ছিলেন একজন খ্রিস্টান ভদ্রলোক এবং তিনি শুভ্রর বাবার খুব গুড ফ্রেন্ড ছিলেন। এবং তিনি বাসা খুঁজতে গিয়ে আসলে শুভ্রর বাবাকে যে হেল্পটা করেন সেটা বলেন যে, বন্ধু, আমি তো খুব ভালো কোথাও তোমাকে বাসা আপাতত খুঁজে দিতে পারছি না,
যেটা পারছি আমি আমার একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আমি একটা বাসা আছে, একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা বেশ কিছুদিন খালি পড়ে আছে এবং ওই ফ্ল্যাটটাই তোমাকে আমি খুঁজে দিতে পারি। পরবর্তীতে তোমার পছন্দ না হলে তুমি বাসা চুজ করে নিও, অন্য একটা খুঁজে নিয়ে নিও। তো শুভ্রর আব্বা অবশ্যই বলে, হ্যাঁ এটা তো সবচেয়ে বড় হেল্প, এর অনেক বড় হেল্প, আমাকে ওই বাসাটাই নিয়ে দাও। তো যাই হোক, হ্যাঁ, শুভ্রর সেই আঙ্কেল শুভ্রদেরকে সেই বাসাটাকে বা ভাড়া নিয়ে দেয় এবং বাসাটা কোথায় ছিল সঙ্গত কারণে শুভ্র জানাতে নিষেধ করেছে এবং আমিও বলছি না এলাকাটা। তো যাই হোক, যেখানেই ছিল সেই জায়গাটা বেশ কোয়াইট ছিল এবং যেটা ছিল বেশ মেন রোডের আশেপাশে এবং ভেতরের যে জায়গাটা ছিল সেটা একটা কমিউনিটি এবং সেই কমিউনিটির মধ্যে বেশ কোয়াইট একটা বেশ বড় জায়গা জুড়ে অনেকগুলো অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট ছিল কর্নারের দিকে শুভ্রদের জন্য। বাট শুভ্রর কাছে প্রথম দিকে একটু অস্বস্তি লাগলো, বাট বেশ ভালো লাগে কোয়াইটনেস এর কারণে, কারণ শুভ্র নিজে খুব কোয়াইটনেস পছন্দ করত এবং তার কাছে বেশ ভালো লাগে। সে ক্লাস 8-এ পড়তো তখন এবং শুভ্র নিজে একটু কোয়াইট টাইপের ছেলে ছিল, সে খুব একটা মানে আর কি হই হুল্লোড় পছন্দ করতো না। তো যাই হোক, তো যখন তারা ওই বাসাটায় মুভ করে আসে, শুভ্রর কাছে বেশ ভালোই লাগে কমিউনিটিটা, কারণ মানুষজন গোছালো এবং মানুষ মানুষের সাথে মানে কথা সেরকম ভাবে বেশি বলে না আর কি, মানুষের সাথে জাস্ট কার্টিসি মেনটেন করে কথা বলে এবং যেটা শুভ্রর পছন্দ সেভাবেই সে খুব লাইক করে এর জন্য এলাকাটা এবং হেঁটে সে দেখে, ঘুরে ঘুরে দেখে সেই যে কমিউনিটিটা এবং তখনকার সময় এই ধরনের কমিউনিটি খুব কমই ছিল এবং শুভ্রর কাছে বেশ ভালোই লাগে সেই কমিউনিটিটা। যাই হোক, তো সেখানে ওঠার পরে প্রথম দিন শুভ্ররা যখন বাসায় ওঠে, শুভ্রর আব্বা তখন আছে, প্রথম তারা মুভ করছে বাসা, তো শুভ্রর আব্বা তাদের সাথে থেকে মুভ করে দেয়। বাসার মধ্যে ঢুকে দেখে যে তাদের যে বাসাটায় যে অ্যাপার্টমেন্টটা উঠেছে সেটা বেশ কিছুদিন খালি পড়ে আছে, সুতরাং বেশ একটু কেমন কোয়াইট একটা মানে একটা সোডা সোডা গন্ধ বাসার ভেতরে। তো শুভ্রর আব্বা বলে ঠিক হয়ে যাবে, কাজ আমরা থাকলে দরজা জানলা খুলে রাখবো বেশিরভাগ সময় এবং জানালা খুলে রাখলে বাতাস ঢুকবে এবং এই গন্ধ চলে যাবে। যদিও এখানে পেইন্ট করা হয়েছে তারপরও একটা কেমন বদ্ধ গন্ধ আছে। তাছাড়া বাসাটার আরেকটা জিনিস যেটা দেখলো যে তারা যে অ্যাপার্টমেন্টটা বেশ অন্ধকার হয়ে থাকে, দিনের বেলা তাদের জানালা খুলে রাখতে হবে বা জানালার পর্দা সবসময় সরিয়ে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো তার বাবা বলে অসুবিধা নাই, দরকার হলে সারাক্ষণ লাইট জ্বলবে, অসুবিধা নেই, আর যদি ভালো না লাগে আমরা বাসা চেঞ্জ করে ফেলবো। তো অ্যাপার্টমেন্টের বর্ণনা ছিল এরকম যে অ্যাপার্টমেন্টে ঢুকতেই প্রথমেই তাদের একটি তাদের ড্রয়িং রুম মানে লিভিং রুম যেটা, সেই ড্রয়িং রুমের থেকে একটু সামনে গেলে হাতের ডান দিকে একটা বেডরুম আছে এবং সেই বেডরুমটা মোটামুটি ছোট এবং তারপরে যে রুমটা সেটা হচ্ছে প্রায় একই রকম সাইজের আরেকটা বেডরুম, আর তারপরে যেটা গেলে সেটা হচ্ছে ছোট্ট একটা রুমের মতো এবং তার পাশেই বাথরুম আছে, বাথরুম অ্যান্ড কমন বাথরুম যেটা সেটা, আর একটা ছোট্ট স্টোর রুমের মতো, আর সেটার অপোজিটে হচ্ছে একটা বড় বেডরুম। তো শুভ্রর আব্বার কথা ছিল যে বড় বেডরুমটাতে উঠবে, বড় বেডরুমটা একদম কর্নারে পড়েছে এবং কিন্তু তিনি আসলে বাসাটা গোছাতে পারতেছেন না। তিনি মোটামুটি প্রথমে এসেই যেটা করেন শুভ্রকে বলেন যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি সেকেন্ড রুমটায় থাকো, ফার্স্ট রুমটাতে তোমার আম্মু তোমার ভাইয়া নিয়ে থাকো। শুভ্রর একটা ছোট ভাই ছিল যার বয়স মাত্র 4 বছর, বলে তোমার আম্মু আর ছোট ভাই থাকুক, আমি ফিরে আসলে আমি আর তোমার আমরা মুভ করে যাব বড় রুমটাতে একদম, আর তুমি মাঝখানের রুমেই থাকবা, আর কোনো অসুবিধা নাই, আর এই রুমটা আমরা খালি রেখে দিব, কেউ যদি আমাদের গেস্ট আসে থাকবে এখানে। এরকম ভাবে তারা মোটামুটি একটা সেট আপ করে শুভ্রর আব্বা 2 দিন ওখানে থাকেন এবং তারপর চলে যান। বলেন যে আমি আবার ফিরে আসছি, কারণ শুভ্রর আব্বার ওখানে অফিসে আরো কাজ আছে, ওগুলো শেষ করে ওনাকে নিজেকে মুভ করে পুরো চলে আসতে হবে। তো উনি 3-4 দিনের জন্য চলে যান। তো শুভ্রর আম্মু আর ছোট ভাই মিলে ওই বাসাটায় থেকে যেতে হয় এবং শুভ্রর নতুন স্কুল শুরু হবে এন্ড এভরিথিং লাইক দ্যাট। তো তার আব্বা বলে যে তিনি ফিরে এসে শুভ্রকে স্কুলের ব্যাপারে সব সেট করবেন। তো যাই হোক, বাসাটার মধ্যে শুভ্রর আম্মু আর শুভ্রর ছোট ভাই 3 জন আছে এবং শুভ্র একটু বাবা চলে যাওয়াতে একটু অস্বস্তি ফিল করে, কারণ এখানে আসলে সে তেমন কাউকে চিনছে না। তাদের যে নিয়ারেস্ট রিলেটিভ তারা থাকে হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকায় এবং মোটামুটি একটা মানে আননোন পরিবেশের মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে। যাই হোক, প্রথম রাত্রি তাদের সেই বাসায় এবং
বেশ কোয়াইট লাগছে। শুভ্র তার মায়ের সাথে কথা বলে হাঁটাচলা করছে, বাসাটাকে বা অন্য রুমগুলো চেক আউট করছে। তো বড় রুমটা, যে বড় বেডরুমটাতে তার বাবা মার ওঠার কথা, সেটার কাছে যে শুভ্র গেট খুলে রুমের দরজা খুলে ভিতরে উকি দেয়। ভিতরে উকি দিয়ে দেখে অন্ধকার এবং একটা জানালা আছে বাইরের দিকে, এবং সেই জানালা দিয়ে আলো আসছে, বাট বেশ কেমন জানি অন্ধকারটা কেমন জানি। তো তার মাকে বলে যে আম্মা, এই ঘরটা এরকম কেমন দিন লাগে আম্মা? তো তার মা বলে যে আসলে ঘরেতে কেউ থাকতেছে না, এই জন্য এরকম লাগে। যাই হোক, তুমি গেট লাগাই দাও, তোমার আব্বু আসলে আমরা তো ওখানে সব গোছা টোছা উঠে যাব, কোনো অসুবিধা নাই। যাই হোক, এরকম ভাবেই গেটটা লাগাই দেয় শুভ্র, এবং তাদের বাসার অন্যান্য রুমগুলা তারা মোটামুটি গুছানো শুরু করে, মা ছেলে সবাই মিলে। এরকম করে দিন পার হয়ে যায়, রাত আসে, এবং বেশ যখন নাকি রাত ঘনিয়ে আসছে, ঘুমানোর সময় হয়ে যাচ্ছে, শুভ্র তার নিজস্ব একটা তখনকার সময়কার Pentium 2 কম্পিউটার ছিল, এবং সে সেটা সেট আপ করে তার রুমে বসে, এবং এগুলা সে সেট আপ করে তার সবকিছু গোছাতে দেখে যে বেশ রাত হয়ে গেছে। সে বুঝতে পারে যে বাসায় বেশ কোয়াইট, এবং এলাকায় খুব একটা শব্দ পাচ্ছে না। অনেক দূর থেকে সে শব্দ পায় যে নাইট গার্ড বাঁশি বাজালো, এবং বেশ কোয়াইট হয়ে গেছে রাত, এবং সে বুঝতে পারে তার মাও ঘুমিয়ে গেছে, এবং বেশ কোয়াইট বাসা, এবং তার রুমের মধ্যে টেবিল ল্যাম্প চলছিল, এবং সে ওরকম বসে তারপরও তার কাজগুলো করে কম্পিউটারে বসে টুকিটাকি জিনিসপত্র তার সাজাতে থাকে এবং গোছাতে থাকে। এবং করতে একটা সময় সে ফাইন্ড আউট করে যে অনেক রাত হয়েছে, বেশ ঘুমানোর সময় হয়ে আসছে, ঘুমিয়ে যেতে হবে। রাত প্রায় 2টোর মতো বেজে গেছে, এবং তার চোখ ভারী হয়ে আসছে। যাই হোক, সে আস্তে করে ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়ে। তো বিছানায় শোয়া মাত্রই শুভ্রর কিন্তু ঘুম চোখ থেকে চলে যায়। সে তাকিয়ে বিছানায় তার সে বাতি নিভিয়ে ঘুমাতো। তো বাতি যখন নিভিয়ে দিয়েছে, সারা ঘরে কিন্তু কাইন্ড অফ অন্ধকার ছেয়ে যায়। বাইরের যে আলো, মানে বাইরের রাস্তার আলো যেটা, সেই আলো এসে পড়ছে ঘরের ভেতরে, পর্দা ভেদ করে তার রুমের মধ্যে ঢুকছে। আর সে দেয়ালে একটা ঘড়ি ছিল, সে কট 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 শব্দ পাচ্ছে, এবং তার ঘুম আসছে না। একটু আগে যেমন চোখ ভারী হয়ে গিয়েছিল ঘুমে, সেই ঘুমটা আর আসছে না। তো যাই হোক, এভাবে অনেকক্ষণ শুয়ে আছে সে, মানে আর কি, তখন তার মানে খেয়াল নাই কতক্ষণ শুয়ে আছে, বাট এভাবেই শুয়ে আছে। হঠাৎ করে সে শুনতে পায় যে তার রুম থেকে একটু সামনে, মানে অপোজিটের এদিকে কেউ মনে হচ্ছে ফিসফিস করে কথা বলছে, এবং মানে দুইজন মানুষ ফিসফিস করে কথা বললে যেরকম শব্দ সেরকম। তো শুভ্র চিন্তা করে, ফিসফিস করে কথা কে বলতে পারে? এখানে তো আম্মু, আমি আর আমার ভাইয়া ছোট পিচ্চি ভাই তার আছে, এবং ভাই আর মা তো ফিসফিস করে কথা বলবে না এত রাতে, বা তার মাও যদি ভাইকে ঘুম পাড়াতে থাকে ফিসফিস করে এইভাবে কথা বলবে না। তো একবার ভাবে যে হ্যাঁ, মা হয়তো ফিসফিস করে ভাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে বা কিছু বলছে, তো একবার ভেবে সেটা সে ইগনোর করে। তো আবার কিছুক্ষণ পরে সে ফিসফিসটা শোনে, এবং এই ফিসফিসটা একটু ডিফারেন্ট। তার কাছে মোটেই মনে হয় না যেটা তার মায়ের গলার শব্দ বা মায়ের ফিসফিস। তো এরকম শুনতে সে খেয়াল করে যে এই ফিসফিস শব্দটা ঠিক তার রুমের বাইরে, যে একটা ছোট্ট করিডোরের মতো যেখান দিয়ে আর কি গেছে সামনের দিকে, রুমটার দিকে, সেদিকে আসা যাওয়া করছে শব্দটা। কেমন জানি মনে হচ্ছে যে মানে শব্দটা যাচ্ছে আসছে, হুইসপারিং এর মতো আর কি, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এটা শুনতে শুভ্র একটু সচকিত হয়ে যায়। সে চিন্তা করে আসলে শব্দটা কিসের। সে আস্তে করে বিছানা থেকে ওঠে। বিছানা থেকে ওঠার পর তার কাছে একটু ভয়ও লাগতে থাকে, শব্দটা কিসের। তখন দুই রকমের চিন্তা তার মাথায় আসে। একটা হচ্ছে অলৌকিক, যেটা কোনো ভৌতিক ব্যাপার কিনা, আর একটা জিনিস তার মাথায় আসে, এখানে কি চোর আছে কিনা, বা ডাকাত আছে নাকি, বা খারাপ কেউ ঢুকছে কিনা। বাট সে তার বাসার সিকিউরিটি, মায়ের সিকিউরিটি নিয়েও চিন্তিত হয়ে যায়। তো সে মানে তার দ্বিতীয় চিন্তাটাই তার মাথায় বেশি খেয়াল করা শুরু করে, এবং সে বিছানা থেকে উঠে সে তার গেটের কাছে আসে, রুমের দরজার কাছে। তো রুমের দরজার কাছে যখন সে আসছে, তখন কিন্তু সে টের পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে তার রুমের দরজার বাইরে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আসতেছে, বা হাঁটা চলা করতেছে, সামথিং লাইক দ্যাট। তো একবার সে চিন্তা করে যে সে কি ভেতরে থাকবে, এবং ভয়ও পাচ্ছে সে। আবার চিন্তা করে যে না, বাইরে তো আবার আম্মু আছে, যদি কোনো সমস্যা হয়, আম্মুর যদি কোনো সমস্যা হয়, এরকম চিন্তা করতে সে কি করে, আস্তে করে নিজের রুমের দরজার বোল্টটা ঘুরিয়ে দরজাটা খুলে ফেলে। তো
দরজার বোল্ট যখন ঘুরিয়েছে তখন কিন্তু একটা কট করে শব্দ হয়েছে, কারণ ভেতর থেকে তার নবটা খুলে গেছে। তো শব্দ হওয়ার পরে দরজা খুললো। দরজা খোলার পর সে দেখে কেউ নাই, পুরো জায়গাটা অন্ধকার। সামনের করিডোরটা অন্ধকার, বাম দিকে যে তাদের যে ড্রয়িং রুম বা লিভিং রুম দেখা যাচ্ছে, সেখানে তেমন ফার্নিচার ছিল না। তার বাবা তেমন কোনো ফার্নিচার রাখেনি তখনও। একটা সোফা সেট ছিল এবং খালি কর্নার একটা টেলিভিশন রাখা ছিল, সেটাই আছে এবং অন্ধকার। সেই ড্রয়িং রুমের পাশ থেকে একটা ছোট তাদের ছিল, গ্লাস ছিল, স্লাইডিং গ্লাস, এবং সেই স্লাইডিং গ্লাসের ওই পাশ থেকে যে আলো এসে পড়ছে ড্রয়িং রুমে, ততটুকুই, কিন্তু অন্ধকার। সে আস্তে আস্তে হেঁটে বের হয়, বের হয়ে তার মায়ের রুমের দিকে যায়, দেখে মায়ের রুমের দরজা ভেজানো। তো মায়ের রুমের দরজার কান পাতে সে শোনার জন্য, দেখে কোনো শব্দ নাই। হালকা তার মায়ের মানে নাক ডাকার শব্দ আসছে, ঘুমানোর শব্দ আর কি, যেটা আর কি ঘুমানোর সময় অনেকে একটু নাক ডাকে সেরকম। যাই হোক, সেই শব্দটা শুনে শুভ্র একটু অবাকও হয় এবং তার একটু ভয়ও লাগে। তারপর সে আস্তে 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 আবার ফিরে আসে। ফিরে এসে তার রুমে ঢোকার সময় সে হঠাৎ করে তাদের সে সামনের রুমের দরজার দিকে তাকায়। তো তাকিয়ে এসে যেটা দেখে যে রুমটার ওই রুমের দরজা কিন্তু সে তার মার সাথে কথা বলার সময় একবার যখন তার মাকে বলছিল, মা এই রুমটা জানি কেমন, তখন কিন্তু সে পুরোটা টেনে দিছিল, দরজার নব কিন্তু খট করে লেগেছিল তখন। কিন্তু এখন সে দেখতেছে যে দরজার নবটা কিন্তু লাগানো না, একটু ফাঁক হয়ে আছে, 2 ইঞ্চির মতো, মানে 2 ইঞ্চির মতো ফাঁক, মনে হচ্ছে কেউ খুলেছে দরজাটা। তো শুভ্র আস্তে করে যায়, সেই রুমটার কাছে যায়, কাছে যেয়ে ওই ফাঁক দিয়ে সে উকি দেয়। উকি দিয়ে কিছুই দেখে না, অন্ধকার। ওই পাশে ওই রুমের যে জানালা আছে, সেই জানালা দিয়ে হালকা আলো এসে রুমের মধ্যে পড়ছে, কিন্তু সে কিছু দেখে না। তো সে এরকম দেখে সে আস্তে করে আবার ব্যাক করে আসে তার রুমে এবং সে চুপচাপ শুয়ে পড়ে এবং দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে এবং সে ঘুমানোর চেষ্টা করে। আবার যখন ঘুমানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে সে আবার সেই শব্দগুলো শুনতে পায়। মনে হচ্ছে ওখানে ফিস ফিস করে কথা বলছে, হাঁটছে, এরকম কিছু একটা। যাই হোক, এইভাবে করে একসময় কখন যে তার ঘুম চলে আসছে বলার মতো না, এবং সে ঘুমায় গেছে ওই দিন। তো পরদিন সকালে তার উঠে আর এগুলা কিছুই খেয়াল নাই, সে নর্মালি তার মতো কাজকর্ম করছে এবং সে তার মার সাথে এমনি কথাবার্তা বলে, এবং এভাবেই তাদের দিন কেটে গেছে এবং আর কিছু মনে নাই। তার মা আরো ঘর গোছানোতে ব্যস্ত ছিল। যাই হোক, পরদিনের কাহিনী একই রকম। সে ঘুমাতে গেছে, শুইছে এবং এরকম সে শব্দ পাচ্ছে, এই একই রকম ফিসফিস করে কথা বলার, এবং সেই মনে হচ্ছে যে কেউ হাঁটাচলা করতেছে ওই জায়গাটা দিয়ে, এবং তার কাছে মানে ব্যাপারটা কেমন জানি লাগে। মনে হয় যে আসলে এই জিনিসটা কি খুব নর্মাল, এরকম গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, ব্যাপারটা কি। তো শুভ্র এবার উঠে যে আস্তে করে সে দরজাটা খুব আস্তে, যে দ্রুত খুব, এবার সে নবটা খোলার সময় নবের মধ্যে আঙ্গুল রাখে, যে জায়গাটায় মানে নবটা ঠাস করে বের হয়, সে জায়গাটা আঙ্গুল রেখে আস্তে করে সে ঘোরায়, এবং দরজাটা ঠিকই খুলে, এবার এতটা সাউন্ড করে না, কিন্তু একই ব্যাপার, ঠিক দরজা খোলার সাথে সাথে কোনো শব্দ নাই। তো শুভ্র না গায়ে কাটা দিয়ে ওঠে, শব্দ বন্ধ হয়ে গেল দরজা খোলার সাথে সাথে, এবং সে দরজাটা পুরো খুললো, তখন কেউ নাই, আবার সে কালকের মতোই একই অবস্থা। এবং সে তাকায় দেখে সাথে সাথে সামনের যে তাদের ওই যে বড় রুমটা, যেটাতে তার বাবার মুভ করার কথা, সেই রুমটাতে সে দেখে যে দরজাটা ঠিক আগের মতোই একটু ভেজানো। এবং সে তখন চিন্তা করে, দিনের বেলা কি আমরা কেউ গেট লাগাইছিলাম? হয়তো লাগাইনি, হয়তো এভাবেই রাখছি। এইবার সে হেঁটে হেঁটে যায় রুমটার কাছে, আবার চোখ দেয়, এবং চোখ দিয়ে সে কিছু দেখে না। রুমটার দেখে যে সেরকমই একটু আলো আলো পড়ে আছে বাইরে, এবং মানে কাইন্ড অফ লাইক একই রকম একটা অবস্থা। এবং সে তাড়াতাড়ি দ্রুত ফিরে আসে এবং এসে সে ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি আবার এসে তার রুমে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে তার 2 দিন গেল, এবং তৃতীয় দিন যেটা হয়, সে বাসার মধ্যে বসে আছে, বাসার মধ্যে সে মোটামুটি ইউজড হয়ে গেছে দিনের বেলা। সে রাতের ঘটনাটা তার মনে আছে যে এরকম কিছু একটা হয়েছে গত 2 রাত। তো রাতের ব্যাপারটা নিয়ে সে আর খুব একটা মাথা ঘামাচ্ছে না। তো তৃতীয় দিন তারা যখন নাকি, সে যখন রাতের বেলা রাত 8টা-9টার থেকেই সে করতেছে, তার মতো কাজকর্ম করতেছে, তার স্টাডি চেষ্টা করতেছে, পড়াশোনাকে কি রেডি করতে হবে, নতুন স্কুলের ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে। এগুলো করতে করতে একসময় রাত হয়ে যায় এবং তার মা তাকে খেতে ডাকে, এবং খেতে ডাকার পরে তার মার সাথে কথাবার্তা বলে তার মাকে সে বলে, আম্মু ঠিক আছে আমি ঘুমাতে যাই, এসে বলে সে সুন্দর করে ঘুমাতে চলে যায়। তো যাই হোক, তো তৃতীয় দিন অনেকক্ষণ সে শুয়ে আছে, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। তো অনেকক্ষণ পরে তৃতীয় দিন তার হঠাৎ করে ঘুমটা লেগে আসছে,
তার মনে হচ্ছে সে ঘুমিয়ে গেছে প্রায়। এরকম সময় হঠাৎ করে তার কাছে মনে হয় যে সে তার ছোট ভাইয়ের শব্দ শুনতে পায় গলার। তো এটা শুনতে পেয়ে সে একটু মানে সাথে সাথে তার যে তন্দ্রা লেগে আসছিল সেটা ফট করে তার কেটে যায়। সে চিন্তা করে আমার ছোট ভাইয়ের গলা শুনতে পাইছি, মানে ছোট ভাইয়ের গলা আসবে কেন আমার দরজার সামনে দিয়ে? ভাই কি জেগে গেছে রাতের বেলা? ওর ছোট ভাই 4 বছর বয়স। সে তখন তাড়াতাড়ি বিছনা থেকে উঠে সে যে আস্তে করে যে গেটের কাছে যায়। আস্তে করে যাওয়ার কারণ হচ্ছে সে দেখতে চায় যে শব্দ থেমে যায় কিনা বা ছোট ভাইয়ের গলাটা কোত্থেকে আসলো। অনেকক্ষণ চুপ করে থাকে। তো তারপরেও তার কাছে মনে হয় যে তার ছোট ভাইয়ের একটা শব্দ সে শুনছে গলার, যেমন বাচ্চারা দু একটা শব্দ করে খুব খুশি হলে বা হাসলে অবাক হলে দু একটা শব্দ করে, সেরকম তার ছোট ভাই খুব যে কথা বলতে পারতো তা ঠিক না, কথা বলতো, ভাঙা ভাঙা কথা বলতো, খুব সব কথা বলা সে সুন্দর করে শিখে নেয় তার ভাই, মানে খুব গোছায় কথা বলা শিখে নেয়। কথা বলতে পারতো কিন্তু গোছায় কথা বলা তখনও শিখে নেয় তার ভাই। একটু লেট করে কথা বলা, মানে তার ভাই কথা বলছে এবং ডাক্তার বলেছিল এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই, অনেক বাচ্চা হয় একটু লেট করে কথা বলে। তো যাই হোক, তো তার এর জন্য তার ছোট ভাইয়ের গলার শব্দ বা কথা বলা বা সব ধরনগুলা তার খুব মুখস্থ। এই কারণে সে আরেকটু মানে একটু ব্যাপারটা নিয়ে খুব কিউরিয়াস, আজকে ছোট ভাইয়ের গলা শুনলাম কেন। তো সে কি করে আবার কালকের মতোই আস্তে করে আঙ্গুলটা চেপে ধরে দরজাটা খুলে, তো গেটটা খুলে সে দেখে ফার্স্টে ড্রয়িং রুমের দিকে দেখে যে ওই জায়গাটা কোয়াইট, এবং এইবার সে তার চোখ পড়ে সামনের সেই রুমটার দিকে। এবার সে দেখে যে রুমটা আগে 2 দিন যে দরজা অল্প করে ফাঁক করা ছিল, এবার অল্প না বেশ খানিকটা ফাঁক, মানে প্রায় 1 হাতের বেশি জায়গা দিয়ে দরজাটা ফাঁকা হয়ে আছে। এবং সে আস্তে করে তখন করে কি হেঁটে তাড়াতাড়ি ওই রুমের দরজার দিকে যায়। এবং দরজার দিকে যে আজকে সে একটা জিনিস দেখে, যেটা দেখে সে প্রথমে অসাড় হয়ে যায়। প্রথমে তার শরীরে সব রোম দাঁড়িয়ে যায় 1 সেকেন্ডে। সে দেখতে পায় যে ওই রুমে যে জানালাটা আছে, জানালার সোজা মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং মানুষটার সামনে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। মানুষটা যে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে মানুষের একটা অবয়ব, পুরো মানুষ না, আসলে একটা কালো বড় ছায়ার মতো আর কি। কারণ অন্ধকারের দিকে আলোর দিকে, মানে জানালার বাইরেতেও হালকা আলো, এবং সেই আলোর দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। এবং সে কে মানুষ কিনা একটা অবয়ব সেটা তো বোঝাই যাচ্ছে যে একটা অবয়ব, মানুষের অবয়ব। আর তার ছোট ভাইকে সে বুঝতে পারছে সামনে দাঁড়িয়ে আছে। তো সে 1 সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে যায় এবং সে মুখ দিয়ে সাউন্ড করতে পারে না। শুভ্র কিন্তু কয়েক সেকেন্ড পরে সে তার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেয়। সে যখন নাকি অমি বলে ডাক দিয়ে ওঠে, তখন দেখে এক করে তার ছোট ভাই তার দিকে ফিরে তাকায় এবং মনে হচ্ছে যে সেই যে অবয়বটা সেটাও তার দিকে মনে হলো যে তাকালো, বাট সে কিন্তু দৃষ্টি দেখতে পায় না, মনে হয় যে তার দিকে তাকিয়েছে। এবং 1 সেকেন্ডের মধ্যে সেটা মনে হলো করে একটা কাপড় যেরকম পড়ে যায় মাটিতে সেইভাবে পড়ে গেল। এবং তার ভাইয়ের একটা চিৎকার, সাথে সাথে চিৎকার করে কেঁদে ওঠার শব্দ, এবং তার ভাইয়ের যে হঠাৎ করে আর্তচিৎকার করে কেঁদে ওঠার শব্দে তার মা লাভ দিয়ে কি হয়েছে বলে রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে আসে। এবং মানে জিনিসগুলো খুব অল্প সময়ের মধ্যে ঘটে। শুভ্রর কাছে এটা আসলে আনএক্সপ্লেইনড একটা ব্যাপার, বা অল্প সময়ের মধ্যে, মানে সে আসলে ক্লাস 8-এ পড়া ছিল, সে নিজেও যে খুব বেশি স্ট্রং পার্সোনালিটি বা তার যে নার্ভ খুব শক্ত তা না, সে নিজেও মানে পুরোপুরি হতচকিত হয়ে যায় ব্যাপারটাতে। সে আসলে এটাতে খুব একটা মানে রাখতে পারে না, তাল রাখতে পারে না, সে থরথর করে কাঁপছে। তার ভাই চিৎকার করে কাঁদছে, তার মা দৌড় দিয়ে আসে, এসে বলে কি হয়েছে। মাও আসলে পুরো সেন্স রাখতে পারে না। মা এসে শুভ্রকে বলে তুমি এখানে কি করতেছো, তাকায় দেখে ছোট ভাই তার চিৎকার করে কাঁদতেছে। তার মা দৌড় দিয়ে যায় ছোট ভাইকে ধরে, তো তার ছোট ভাই পুরো শক্ত হয়ে গেছে, মানে শক্ত হয়ে চিৎকার করে কাঁদতেছে। শক্ত মানে কি, পুরা একটা মানে তার মনে হচ্ছে তার পুরো শরীর শক্ত হয়ে গেছে। মানে জিনিসটা হচ্ছে যে মানে সে তার 2 হাত 2 পা শক্ত করে সোজা করে চিৎকার করে কাঁদতেছে, এবং এমন চিৎকার আর্তচিৎকারের মতো। তো শুভ্রর আম্মা তো নিজেই কান্না শুরু করছে, লাইট জ্বালায় দেয় বাসার বিভিন্ন জায়গায়, তাড়াতাড়ি লাইট জ্বালায়। তারা আসলে কি করবে দিশা পাচ্ছে না, তাদের কাছে যখন ফোনও ছিল না। তো এরকম একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, তো এই অবস্থায় শুভ্র তাড়াতাড়ি তার মা কাঁদতেছে, তার মা দোয়া পড়তেছে, বাচ্চাকে ফু দিতেছে, এরকম অবস্থায় শুভ্র তাড়াতাড়ি গেট খুলে চিন্তা করে কাকে কি করবে। তো
তো মানে কোনো কিছু করার মতো অবস্থা নাই। তো তার শুভ্র দৌড় দিয়ে যে তাদের পাশের যে ফ্ল্যাট ছিল সেখানে নক করে, জোরে জোরে নক করে। তো অনেকক্ষণ নক করার পরে ফ্ল্যাটের যে ভদ্রলোক সে গেট খুলে এসে বলে, মানে চোখের মধ্যে ঘুম এবং খুব অবাক কাণ্ড, বলে কি 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 ব্যাপার, কি কি হয়েছে? তখন বলে যে আঙ্কেল, আমরা আপনাদের পাশের ফ্ল্যাটে, আমার ভাই কেমন জানি করতেছে, একটু আসবেন। তো তখন ভদ্রলোক আসে, তার ওয়াইফ আসেন এবং এসে তাদের শুভ্রদের বাসায় আসেন। এসে দেখে যে এরকম চিৎকার করে কাঁদতেছে বাচ্চা, এবং দেখা যায় তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মুখ চাওয়াচাই করে, নিজেরা কিছু বলে নিজেদের ভিতরে, এবং বলে যে আপনারা যদি আপনাদের মতো দোয়া দুরুদ পড়েন, বাচ্চাকে ফু দেন, এটাই এখন, কিছু তো করার নাই। আর এত রাতে কি করবেন? ডাক্তারখানায় নিতে পারেন, হাসপাতালে নিতে পারেন। তো শুভ্রর আম্মা ওনাকে রিকোয়েস্ট করেন অনেক যে তাদের যদি কোনো উপায় থাকে বা তাদের ফোন থাকে, তাহলে যাতে তার রিলেটিভের সাথে কন্ট্যাক্ট করতে দেন। তো পাশের বাড়ির ভদ্রলোক অবশ্যই ভেরি নাইস মানুষ ছিলেন, তিনি তখনই সাথে সাথে তার বাসার থেকে ফোন আনেন এবং ফোন এনে তার শুভ্রর আম্মাকে কন্ট্যাক্ট করতে দেন, এবং শুভ্রর আম্মা কন্ট্যাক্ট করেন তার মামাকে, এবং তার মামা তখন তাড়াতাড়ি ওখান থেকে দোয়া করতে বলেন এবং বিভিন্ন দোয়া তুরুদ বলেন, বলে যে বাচ্চাকে ফু দিতে, পানি খাওয়াতে, এবং তিনি বলেন যে ভোরবেলা দিনের বেলায় তিনি আসছেন বাসায় এবং ততক্ষণ পর্যন্তই করতে, আর যদি মনে করে যে ইমার্জেন্সি, তাহলে যাতে হাসপাতালে নিয়ে যায়, আশেপাশে কোনো হাসপাতালে। তো শুভ্রর আম্মা কিন্তু বেশ দিশেহারা হয়ে গেছিল, এত রাত্রে আসলে কি করবেন তিনি বুঝতে পারছেন না। তো যাই হোক, তো শুভ্রর আম্মার মামা যিনি ছিলেন, তিনি ওই ফোনের মধ্যে বলে বাচ্চাটার কানের কাছে ধরতে। তো তিনি বাচ্চার কানের কাছে ফোন ধরার পরে তিনি দোয়া পড়েন এখান থেকে, এবং সেই দোয়া পড়াতে আস্তে আস্তে দেখা যায় বাচ্চাটা আস্তে আস্তে তার শরীরটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে, মানে যে শক্ত হয়ে গেছিল সেটা শেষ ছেড়ে দিছে, এবং তার কান্নাটা অনেকটা থেমে গেছে, কান্নাটা থেমে যায়, এবং তার মামা বলেন ঠিক আছে, তুমি বাচ্চাকে দেখো, এবং মনে যদি করো যে কোনো সমস্যা আছে, তাহলে রাত্রেবেলা পারলে আশেপাশের হাসপাতালে কোথাও নিয়ে যাও প্রতিবেশীদের নিয়ে, আর আমি তো সকালবেলা আসতেছি। তো শুভ্রর আম্মা আরেকটা ফোন করেন তার শুভ্রর আব্বাকে জানান ব্যাপারটা। তো শুভ্রর আব্বাও খুব ওয়ারিড হয়ে যান এবং তিনি সেখান থেকে বলেন যে ঠিক আছে, আমি যত দ্রুত পারি আমি আসতেছি, তোমরা দেখো কি করা যায়, আমাকে অবশ্যই জানায়। তো যাই হোক, এইভাবে আসলে রাতে তখন বাচ্চাটা আস্তে ধীরে শান্ত হয়ে যায়, শুভ্রর ছোট ভাই, এবং সে পাশের নেইবারকে অনেক ধন্যবাদ দেয় শুভ্রর আম্মা। নেইবার বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো আপনাদের পাশেই আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে জানান, আমরা আছি, অসুবিধা নেই। তো যাই হোক, শুভ্রর মা এবং শুভ্র বাকি রাত খুব টেনশনে থাকে, তার ভাইটা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছিল, এবং তার মা বুঝতে পারছে না আসলেই তাকে হাসপাতালে নেবে কিনা। তো দোয়া পড়ে তিনি ফু দেন এবং পানি ছিটিয়ে দেন, এবং এভাবে করে বাচ্চাটার সাথে রাত্রে ওরা দুজন, মানে সারা রাত শুভ্র এবং শুভ্রর আম্মা থাকে, এবং দেখে যে বাচ্চা বেশ মানে কেঁপে কেঁপে উঠছে ঘুমের মধ্যে। তো যাই হোক, পরদিন সকালবেলা শুভ্রর সেই নানা, মানে শুভ্রর আম্মার মামা আসলে পরে তার মামা এসে বলে কি হয়েছে, তখন বলে যে বাচ্চা এরকম এরকম, শুভ্র বলে যে এরকম এরকম দেখছি। তখন বলে যে তো বাচ্চা তো তাহলে মনে হয় খারাপ কিছু দেখছে, তখন কি করব, তো আমি একজন এরকম হুজুর আছে, ওনার কাছে নিয়ে আসি, বা ওনাকে নিয়ে আসি আমি এখানে। তো এরকম বলেন, তো বলে যে ঠিক আছে। তো শুভ্রর আম্মা বলে আপনি নিয়ে আসেন, এনে দেখেন কি করা যায়, বাচ্চার কি দেখছে, বাচ্চা কি দেখলো, কেন ভয় পেল এরকম। তো এরকম অবস্থায় শুভ্রর সেই নানা চলে যায়, এবং তিনি দিনের বেলা দুপুরের পরে, এবং এর মধ্যে কিন্তু শুভ্রর ভাই কিন্তু ঠিক ঘুমাচ্ছে, সে উঠে নেয় ঘুম থেকে, এবং ঠিক দুপুরের পরে শুভ্রর নানা সেই ওখানকার তার সাথে করে একজন হুজুরকে নিয়ে ওইখানে আসেন। তো হুজুর ওই বাসায় ঢোকার সময়, অ্যাপার্টমেন্টে ঢোকার সময় বলে যে অ্যাপার্টমেন্টটা তো ভালো না, এখানে তো সমস্যা আছে, মানে বড় রকমের সমস্যা আছে, এখানে খুব খারাপ খারাপ জিন থাকে, এখানে কোনো খুব খারাপ একটা জিনের বসবাস আছে, এবং অ্যাপার্টমেন্টটা ভালো না। বলছে কিভাবে বুঝলেন? বলে আমি বুঝতে পারছি, এবং সেই জিন আমাকে এখানে সিগন্যাল দিয়ে দিছে আসার পরে। তো শুভ্রর নানা তাকে অনেক বুঝায় বলে যে আপনি দেখেন কি করতে পারেন। তো হুজুর বলে ঠিক আছে, আমি দেখতেছি। তো হুজুর বাসায় ঢোকার পরে হুজুর যখন বাসায় ঢুকছে, তখনই শুভ্রর সেই ছোট ভাই রুম থেকে প্রচন্ড জোরে কান্না শুরু করছে আবার, এবং একদম পুরা নাকি তার হাত পা পুরা সোজা হয়ে গেছে, পুরো স্ট্রেট এবং শক্ত,
এবং বাচ্চা কাঁদতেছে তো কাঁদতেছেই, তার কোনোই নেই, সে ক্রমাগত চিৎকার করে কেঁদে যাচ্ছে। তো হুজুর আর শুভ্রর আম্মা তো পাগলের মতো হয়ে গেছে। তো শুভ্রর নানা যে ছিলেন তিনি বলেন যে আপনি একটু শান্ত হও। শুভ্রকে বলে যে তারা আমাকে নিয়ে হুজুরের কাছে যেতে দাও। শুভ্রর আম্মাকে বলে তুমি শান্ত হও, বলে কিন্তু আসলে চিকিৎসা করা যাচ্ছে না। তো হুজুর যান বাচ্চাটার কাছে যে তিনি দোয়া পড়েন। দোয়া পড়ে বাচ্চাটার মাথার মধ্যে হাত দেন, হাতটা দিয়ে দোয়া পড়তে থাকেন। এবং তিনি যখন দোয়া পড়তেছেন তখন বাচ্চাটা আস্তে করে দেখা যাচ্ছে যে কাঁপা শুরু করে, তার কথা মানে সে কান্না বন্ধ হয়ে কাঁপতে থাকে। তিনি দোয়া পড়ে ঝাড়া শুরু করেন বাচ্চাকে, বারবার ঝাড়তেছে এবং সেই বাচ্চা যে কাঁদতেছে তার গলার স্বর নাকি এরকম হয়ে যাচ্ছিল বলার মতো না। শুভ্র নিজেই মানে ভয়ে সে মানে একদম কাঠ হয়ে গেছে তখন, কারণ সে এরকম জিনিস লাইফে এক্সপিরিয়েন্স করে নাই, তার ছোট ভাই এরকম অবস্থা। তো হুজুর তখন বাচ্চাটাকে ঝাড়তে থাকে, বাচ্চাটা দেখা যাচ্ছে কান্না থামিয়ে সে কেমন গড়গড় করতেছে, এতটুকু একটা বাচ্চা তার গলার স্বর শুনে অবাক হয়ে হওয়ার দশা। তো হুজুর অনেক ঝেড়ে হুজুর বলে যে বাচ্চাটা তখন কোয়াইট হয়ে যায়, তখন তিনি বলে যে বাচ্চাটাকে পাশে সরায় রেখে পানি আনতে বলেন। তিনি পানি আনার পরে তিনি দোয়া পড়েন, দোয়া পড়ে পানিতে ফু দেন, ফু দিয়ে বাচ্চাটার গায়ে ছিটাই দিয়ে তখন তিনি বলেন যে আমি এখন ওই জিনের সাথে কথা বলবো। এক জিন আছে, জিন এসে এখানে এই বাচ্চাটাকে করছে এবং জিনটা আসর করছে বাচ্চাটাকে অন্য কোথাও, এই বাসার মধ্যেই জায়গা আছে, আমি বাসার জায়গাটা বের করব। তো তিনি হেঁটে যান, তিনি হেঁটে যে ঠিক হুজুর সেই রুমটা ডিটেক্ট করেন এবং বলে যে আমি এই রুমে ঢুকতেছি, আপনারা আমার সাথে কেউ আসবেন না, আপনারা আমি ঢুকতেছি এখানে, এই রুমের মধ্যেই সেই জিনটা আছে। তো বলে হুজুর সেই রুমের মধ্যে ঢুকেন এবং সেই রুমে ঢুকে তিনি দরজা লাগাই দেন। তো তারপর তারা দেখেন যে হুজুর ওখানে কথা বলতেছে এবং বেশ হুজুর খুব রাগী গলায় কথা বলতেছে কারোর সাথে এবং মানে প্রচন্ড কথা হচ্ছে তাদের মধ্যে, হুজুরের গলায় শুনতে পাচ্ছেন তারা এবং বেশ মনে হচ্ছে যে তর্ক বিতর্ক। তারপরে হুজুরের একটু পরে তারা দোয়া পড়া শুনতে পেলেন, তেলাওয়াত শুনতে পেলেন এবং যখন তেলাওয়াত তিনি করছেন তখন মনে হচ্ছে রুমের মধ্যে হঠাৎ কেউ দৌড়াদৌড়ি করতেছে, প্রচন্ড রকম জানলাগুলো ধাপ ধাপ করে শব্দ পেল এবং মানে ভয়ঙ্কর অবস্থা। তো এক পর্যায়ে মানে শুভ্রর আম্মা তো তার বাচ্চাকে কোলে নিয়ে ভয় কাঁপতেছিল, ছোট বাচ্চাটা মোটামুটি এখন শান্ত হয়ে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা ঘুমাচ্ছে এখনো, তিনি কাঁপতেছিল থরথর করে। তো একটু পরে হুজুর আস্তে করে গেট খুলে বের হয়ে বলেন যে খুব খারাপ একটা জিন এই অ্যাপার্টমেন্টে অনেকদিন ধরে আছে, এখানে যে থাকতো লোকটা তিনি মানে জাদু করতেন, ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং যেটার ফলে এখানে এই জিনিসটা হয়ে আছে। তো আমি দোয়া পড়ছি, অনেক চেষ্টা করছি তাকে সরানো, সে এখান থেকে সরবে না এবং সে কিন্তু এই বাচ্চাকে আবার আসর করবে, তার নজরে বাচ্চার দিকে। আমি আপনাদেরকে প্রেফার করবো এই বাচ্চাকে নিয়ে বাসায় থাকেন না। তো তখন বলে যে আমি বাসাটাকে বন্ধ করতে পারি, কিন্তু বন্ধ করলে যে খুব একটা কাজ হবে তা না, এবং এই বাচ্চাকে তখন আপনাদের সবসময় নজরে রাখতে হবে। তো যাই হোক, ওই দিনই তখনই শুভ্রর ভাইকে শুভ্রর সে হুজুর কাইতন পড়ে দেন, কাইতন পড়ে 2 হাতে পড়ে বেঁধে দেন, কাইতন বেঁধে দেন মানে কালো সুতা বেঁধে দেন, বেঁধে দিয়ে বলে যে আপনারা বাচ্চাকে এই বাসায় রাখবেনই না প্লিজ। তো এরকম বলার পরে তখন সেই শুভ্রর আম্মা এবং শুভ্রকে নিয়ে তাদের বাড়িতে চলে যান ক্যান্টনমেন্টে এবং তারা ওই বাসায় থাকেন না, বাসাটা তালা মেরে দিয়ে যান। শুভ্রর আব্বাকে জানানো হয় ব্যাপারটা এবং শুভ্রর আব্বা পরে ঢাকায় এসে তিনি আস্তে ধীরে ওই বাসাটা মানে তার জিনিসপত্র সরিয়ে নেন, অন্য জায়গায় বাসা নেন। তো তিনি তখন যখন নাকি নিচ্ছেন তখন তার ফ্রেন্ডের সাথে কথা বলেন। তো ফ্রেন্ড বলে যে দেখ আমি শুনছিলাম এরকম যে কিছু একটা মানে ওই বাসাটার মধ্যে মানুষ ভয় পায় বা কোনো একটা সমস্যা আছে, এত ডিটেলসে আমি জানতাম না যে এরকম কিছু হবে। তো বা আমি আসলে সরি, আমি তো আসলে বুঝে শুনে তোমাকে এরকমই করি নাই, বা বাসাটা সম্বন্ধে আমি শুনছিলাম যে বাসাটায় নাকি অনেকে একটু ভয় টয় পায়। শুভ্র আব্বা বলে যে তারপরও তো একটু তুমি বুঝতে পারতা যে আসলে যেহেতু আমি আমার ফ্যামিলিকে প্রথম রেখে যাচ্ছি এখানে। যাই হোক, শুভ্রর যে ভাই তখন যে ভয় পাইছিল, এরপর থেকে শুভ্রর ভাইয়ের একটা প্রবলেম সবসময় হতো, সে ঘুমের মধ্যে ভয় পেত, কেঁপে উঠতে এবং প্রায় 3-4 বছর তার এই সমস্যাটা ছিল এবং সে হঠাৎ ভয় নীল হয়ে যেত। তো তাকে জন্য হুজুরের কাছে প্রায় যেতে হতো, হুজুর তাকে ঝেড়ে দিত
পানি পড়া দিত, জমজমের পানি তাকে ছিটাই দিত, এবং এইভাবে আস্তে ধীরে তার বাচ্চাটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ভাই শুভ্রর ভাই ঠিক হয়ে যায় আস্তে আস্তে, এবং তারা সময় সরে যায়। তো এটা ছিল শুভ্রর একটা বেশ জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা কাহিনী, যেটা সে খুব ভয় পেয়েছিল জীবনে, এবং এটাই সে আমাদের সাথে শেয়ার করেছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার কাছে অনেক বেশি পরিচিত বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার অতীতের কোনো একটা সময়ের সঙ্গে কিছুটা হলেও মিল আছে বলে আপনার মনে হচ্ছে, এমন যদি কোনো ঘটনা থেকে থাকে সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনাদের যদি এরকম জানা কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর দর্শক, এইরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এপিসোড অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ভয়ানক। যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটি প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে যায়। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, উদারত আহ্বান জানাবো, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।